আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন 2025 পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুচ্ছ বি ইউনিট স্পেশাল ব্যাচের আজকের প্রথম বাংলা ক্লাসে। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম তোমাদের গুচ্ছ, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা সাবেক 7 কলেজ ছিল, এই সবগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন আমরা একটা কোর্সের ভিতরে কমপ্লিট করব। এবং আমরা 12টা বাংলা ক্লাস, 12টা ইংরেজি ক্লাস, 12টা জিকে ক্লাস, এই 36টা ক্লাসের একটা মিশন আমরা শুরু করব। আজকে কিন্তু আমাদের সেই মিশনের প্রথম ক্লাস। এবং আমি একদম ক্লাসের শুরুতে তোমাদেরকে একটা জিনিস একটু দেখিয়ে দেব, যে জাস্ট বাংলার জন্য আমি যেই 12টা টপিক, 12টা লেকচার তোমাদেরকে নেব, সেই 12টা লেকচারে আমি আজকে প্রথম লেকচারটা হবে। আজকে কিন্তু আমাদের কততম ক্লাস? আজকে আমাদের ফার্স্ট ক্লাস, মিশন জিএসটি আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে লেকচার 1, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ এবং সাধু চলিত ভাষা, সর্বশেষ শব্দের শ্রেণী বিভাগ আমরা পড়ব, যে শব্দকে কতভাবে উৎপত্তিগতভাবে কত ভাগ করা যায়, অর্থগতভাবে কত ভাগে ভাগ করা যেতে পারে, এবং শব্দের গঠনগতভাবে শব্দকে কত ভাগে ভাগ করা যেতে পারে। এবং এর আগে দেখো, আমাদের প্রত্যেকটা লেকচারের জন্য আমাদের যে এই পুরো জিএসটি ব্যাচটা আমরা আজকে থেকে শুরু করতেছি, আমাদের এই পুরো ব্যাচটাতে প্রত্যেকটা লেকচারে কি কি থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যে 2 নাম্বার লেকচারে আমরা কোন কবিতা, কোন গল্পগুলো পড়বো, 3 নাম্বার লেকচারে আমরা ব্যাকরণের কোন টপিকগুলো কভার করব, 4 নাম্বার লেকচারে আমরা কোন কবিতা গল্পগুলো কভার করব, প্রবন্ধগুলো, সব কিছু কিন্তু এখানে একদম তারিখ সহ দেওয়া আছে। যে আজকে আমাদের ফার্স্ট লেকচার হচ্ছে 5 তারিখ বাংলার। আগামীকালও কিন্তু আমাদের ক্লাস আছে। স্যার আগামীকাল আমাদের ইংরেজি ক্লাস। আচ্ছা, নেক্সট আমরা জিকের ক্লাস করব, তারপরে আবার আমরা ইংরেজির ক্লাস করব। তো এই যে দেখো, 5 তারিখ আমাদের কি ক্লাস হচ্ছে? বাংলা ফার্স্ট লেকচার। বাংলার সেকেন্ড লেকচার হবে 9 তারিখ, থার্ড লেকচার হবে 16 তারিখ। রোজার ভিতরে গিয়ে আমাদের রুটিনটা একটু চেঞ্জ হবে, আমরা দুপুরের দিকে বা রাতের দিকে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। বাট তার আগ পর্যন্ত আমাদের কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে আমাদের এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো আজকের ক্লাসের একদম শুরুতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো, মেনশন করে দিতে পারো, এবং তোমরা কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে জয়েন করেছো। তোমাদের একটা সত্যি কথা কি ভাইয়া, একটা চরম বাস্তবতা হলো যে তোমার অনেক ফ্রেন্ডরা অলরেডি তারা চান্স পেয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো যারা অলরেডি বিভিন্ন জায়গায় পছন্দের সাবজেক্টে চান্স পেয়ে গেছে, অনেকেই হয়তো এখন ক্লাস করবে না, ওদেরকে মেনশন দেওয়ার দরকার নেই। বাট মনে রাখবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিট কয়টা? বি ইউনিটে 1200, ভর্তি পরীক্ষা 1,08,000। তো ঢাবিতেও সেম, অনেক অল্প সিট, পরীক্ষার্থী বেশি ছিল, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সিট রয়েছে জিএসটিতে। তারপরে সবচেয়ে বেশি সিট রয়েছে তোমার 7 কলেজে, ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো কিন্তু এখনো বাকি আছে। অতএব তোমরা প্লিজ হতাশ হবা না, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। আজকে এই যে লেকচার 1, আজকে যে আমরা একটা মিশন শুরু করলাম লেকচার 1 দিয়ে, এই লেকচার 1কে লেকচার 12 পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা কিনা এটা কমেন্ট বক্সে জানাও, যে ভাইয়া ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। এটা জাস্ট একটু কমেন্ট বক্সে জানাও, আমি এক্ষুনি ক্লাসটা শুরু করে দেব। একটু জানাও যে ভাইয়া শেষ ক্লাস পর্যন্ত আছি ইনশাআল্লাহ। বলো। তোমরা আমাকে জানাও। আরেকটা কথা, আমার ক্লাসের এই কথা শুনতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, সেইটা একটুখানি তোমরা আমাকে জানাবা, যে ভাইয়া ক্লাস শুনতে প্রবলেম হচ্ছে, ক্লাস তোমরা বুঝতে পারতেছো না, এমনটা যদি হয় তাহলে একটু অবশ্যই অবশ্যই আমাকে তোমরা জানাবা। আচ্ছা, ক্লাসটা কি লাইভ হচ্ছে না? হ্যাঁ, লাইভ হচ্ছে তো, বিভিন্ন জায়গায় পছন্দের সাবজেক্ট। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা সবাই কমেন্ট করতেছো, কে কোথা থেকে করতেছো এটাও জানাও। ঠিক আছে, আমরা তাহলে আজকের পড়া শুরু করে দেই, কি বলো? বেশি বড় ক্লাস করাবো না ভাইয়া, 2.25 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে হাইয়েস্ট 2 ঘন্টার একটা ক্লাস হবে, 2 ঘন্টার বেশি হবেই না এটা। তুমি আমাকে কথা দাও, এই রাত 8টা পর্যন্ত তুমি আমার সাথে আছো, জাস্ট কমেন্টে বলো ভাইয়া আছি। ইনশাল্লাহ তুমি যদি আমার সাথে রাত 8টা পর্যন্ত থাকো, আজকের এই পুরো ক্লাসটা হবে একটা ইন্টারেক্টিভ ক্লাস। হ্যাঁ, এখানে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দিবা, একটা প্র্যাকটিস সেশন হবে, কারণ অলরেডি তোমাদের বেসিক গড়া হয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের বেসিক থেকে টাচ করাবো, বাট একটা রিভিশন ক্লাস হবে এই ক্লাসটা, কারণ অলরেডি তোমরা অনেকগুলো ক্লাস আমাদের করেছো। চলো
অনেক 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 কথা বলে ফেলছি, আসো টপিকে যাই। ফার্স্টে পড়বো বাংলা সাহিত্যের ইতিহাস, তারপরে বাংলা ভাষার উৎপত্তি বিকাশ, সাধু চলিত ভাষা এবং শব্দের শ্রেণী বিভাগ। আসো আমরা একটু পড়ি, তারপরে তোমরা এই যে যারা কমেন্টে জিজ্ঞেস করতেছো ভাইয়া এই স্পেশাল ব্যাচের পেইড ব্যাচে কিভাবে ভর্তি হবো, সবগুলো ক্লাস ওয়েবসাইটে কিভাবে হবে, কিভাবে লেকচার শিট পাবো, প্র্যাকটিস শিট পাবো, এক্সাম দিতে পারবো, সব কিছু পেয়ে যাবা। আমরা ক্লাসের মাঝে বা শেষের দিকে বলে দেবো, একটু পড়াতে দাও ভাইয়াকে। ওকে, আচ্ছা একদম শুরুতে বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশটা আমরা দেখে নেব। এটা আমরা জানি, একটু রিভিশন করব। বাংলা ভাষাটা মূলত কিভাবে এসেছে, এই লাইনটা থেকে তুমি হুবহু কমন পাবা। আমি তোমাকে কয়েকটা লাইন দেখা দেই, লাইনগুলো থেকে হুবহু কমন পাবা। এই যে এই লাইনটা, ইন্দো ইউরোপীয়, আমার মুখে মুখে প্র্যাকটিস করো। ইন্দো ইউরোপীয় থেকে শতম, শতম থেকে প্রাচীন ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে এসেছে প্রাকৃত, প্রাকৃত থেকে এসেছে অপভ্রংশ, অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপী, সর্বশেষ বাংলা। তাহলে যদি বলা হয় বাংলা ভাষা কোথা থেকে এসেছে, বঙ্গ কামরূপী থেকে এসেছে। বাংলা ভাষা কোথা থেকে এসেছে ভাইয়া, বঙ্গ কামরূপী থেকে এসেছে। আচ্ছা তারপরে বলো তো ভাইয়া, বা এই যে তোমার অপভ্রংশ থেকে এসেছে, এই যে বিবর্তনের ধারাটা, এই ধারাটা তোমাকে মনে রাখতে হবে। কোন ভাষা বংশের অংশ, কোন ভাষা গোষ্ঠীর অংশ, ইন্দো ইরানীয়, সেমিও, হেমিও না, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় থেকে এসেছে। জাস্ট এই কথাটা মনে রাখবা, জাস্ট ইন্দো ইউরোপীয়, এটুকু মনে রাখো। বলো তো তাহলে বাংলা ভাষা, বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অংশ, কোন ভাষা গোষ্ঠীর অংশ থেকে এসেছে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে এসেছে। কোন ভাষা গোষ্ঠী থেকে এসেছে, ইন্দো ইউরোপীয় থেকে এসেছে, ইন্দো ইউরোপীয় থেকে এসেছে। ইন্দো ইউরোপীয় এই যে তোমার শতম আছে, শতম আছে, দুটো ছিল, একটা হচ্ছে শতম আর কেন্তম, বাট এখানে শতম থেকে আসছে। কোথা থেকে এসেছে, শতম থেকে এসেছে। এইবার ভাইয়া একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই লাইনটা মনে রাখবা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলা ভাষা আসলে কোন সনে, কোন দশকে এটা উৎপত্তি হয়েছে। দুজন মানুষের নাম মনে রাখবা, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650। তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষা উদ্ভব হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। তাহলে বাংলা ভাষাটা এসেছে, বাংলা ভাষাটা এসেছে কোথা থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে। কার মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। কত সনে, 650। তিনটা তথ্য মনে রাখবা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন শতকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, বাংলা ভাষার উৎপত্তি শতক কোনটা, সপ্তম শতকে, সপ্তম শতকে। কত সনে, 650 সনে, 650 সনে। তারপরে হচ্ছে বাংলা ভাষাটা উদ্ভব হয়েছে কোথা থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে। তাহলে বলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, যদি প্রশ্ন হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন শতকে, সপ্তম শতকে। কত সনে, 650, এটাই তো, হ্যাঁ। তারপরে কোথা থেকে হয়েছে, গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে। এইটুকু কাভার কাভার কাভার। এরপরে আসো ভাইয়া, আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে প্রশ্ন বেশি হয়, আরো অনেক মত আছে, দশম শতক আছে, 950 আছে, ওগুলো আমরা দেখবো পরে। বাংলা লিপি, বাংলা লিপি, এই যে লেখা হয়, এই যে আমরা বর্ণমালাগুলো দেখি, বর্ণ দেখি, আমাদের বর্ণমালা কয়টি বলো তো? সবাই একটা প্রশ্ন ছুড়ে দেই, বলো বর্ণমালা কতটি, বাংলায় বর্ণমালা কতটি, বাংলায় বর্ণমালা কতটি, বাংলায় বর্ণমালা কতটি। বাংলায় বর্ণমালা আছে একটা, আবার কেউ 50টা লিখিও না। বাংলায় বর্ণমালা কিন্তু একটা, কিন্তু বর্ণ কয়টি, বাংলায় বর্ণমালা একটি, কিন্তু সেখানে বর্ণ কয়টি। বাংলা বর্ণমালাই হলো বর্ণ তোমার 50টি, কারণ 39টি ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ 11টি। আচ্ছা, এই যে বর্ণগুলো এসেছে বাংলা একটা লিপি থেকে, সেই লিপির নাম কি, বাংলা লিপি। বাংলা লিপিটা এসেছে কোথা থেকে, বাংলা লিপি এসেছে ব্রাহ্মী লিপি থেকে, বাংলা লিপি এসেছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপি, বাংলা ভাষা যে আমরা লিখি বর্ণগুলো, এটার যে একটা লিপি আছে, এই লিপিটা এসেছে বাংলা লিপি, এর নাম হলো বাংলা লিপি। এটা এসেছে ব্রাহ্মী লিপি থেকে। কোন লিপি থেকে রে, বলো, ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি থেকে এসেছে, ব্রাহ্মী লিপি, যা থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে। সম্রাট অশোকের শাসনামলে এই লিপির প্রচলন ছিল। কোন লিপি, ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি। আচ্ছা, ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয়, ব্রাহ্মী লিপি লেখা হয় বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে, মানে এই দিক থেকে এই দিকে লেখা। আর খরষ্টি লিপি কোনটা, খরষ্টি লিপি কোনটা, খরষ্টি লিপি হচ্ছে আরবি লিপি। একটু দেখায় দেই, দেখো
মনে রাখবা খরষ্টি কোনটা আর ব্রাহ্মী কোনটা। ব্রাহ্মী লেখা এই পাশ থেকে, হ্যাঁ এই যে ব্রাহ্মীটা এই পাশ থেকে লেখা হচ্ছে, খেয়াল করছো? এই যে এই পাশ থেকে লেখো, তাই না? ব্রাহ্মী লিপি। আর যদি খরষ্টি লিপি দেখাবো, খরষ্টি লিপি হচ্ছে যে এটা, এই যে আমার, হ্যাঁ আরবি ডান দিক থেকে। তাহলে আমাকে বলো ভাইয়া, আমাকে বলো যে ব্রাহ্মী লিপি লেখা হয় কোন দিক থেকে? বাম থেকে ডানে। আমাদের বাংলাটা হচ্ছে ব্রাহ্মী লিপি, বাম থেকে ডানের দিকে লিখি। আর খরষ্টি লিপি কোনটা? আরবি, ডান থেকে বামের দিকে আসে। আচ্ছা, এরপর আসো বিবর্তনের স্তর। ডিরেক্ট তো ব্রাহ্মী লিপি থেকে আসে নাই, তাই না? ব্রাহ্মী লিপির তো আরো ভাগ ছিল, তার ভিতর একটা ভাগ হচ্ছে বাংলা লিপি। কোথা থেকে এসেছে ভাইয়া একটু দেখায় দেই। ব্রাহ্মী লিপির তিনটি রূপ ছিল, সারদা, নাগর, কুটিল। সারদা, নাগর, কুটিল, সারদা, নাগর, কুটিল। এই বাংলা লিপি এই কুটিল লিপিরই বিবর্তিত রূপ। বাংলা লিপিটা কুটিল লিপিরই বিবর্তিত রূপ। বাংলা লিপিটা কুটিল লিপিরই বিবর্তিত রূপ। ওকে, তোমরা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ? ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে ব্রাহ্মী লিপির তিনটি রূপ ছিল, সারদা, নাগর, কুটিল। এই বাংলা লিপি হলো এই কুটিল লিপিরই একটি বিবর্তিত রূপ, কুটিল লিপিরই একটি বিবর্তিত রূপ। আচ্ছা, তাহলে বিবর্তনের স্তরটা কি কি? ব্রাহ্মী লিপির তিনটি রূপ, একটা হচ্ছে সারদা, নাগর, কুটিল। এর ভিতরে বাংলা লিপি হলো কুটিল লিপির বিবর্তিত রূপ। তাহলে মনে রাখো, বাংলা লিপি এসেছে কোন লিপি থেকে ভাইয়া? কুটিল লিপি। কুটিল লিপি এসেছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। তাহলে আমরা যে যে বাংলা ভাষা, বাংলা বর্ণমালা এগুলো দেখি, এইটা এসেছে একটা লিপি থেকে। সেই লিপির নাম কি? বাংলা লিপি। বাংলা এসেছে কুটিল থেকে, কুটিল এসেছে ব্রাহ্মী থেকে। বাংলা কুটিল ব্রাহ্মী, বাংলা কুটিল ব্রাহ্মী, বাংলা কুটিল ব্রাহ্মী। ঠিক আছে, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। এরপরে আসো সুসংগঠন ও মুদ্রণ। বাংলা লিপি, বাংলা লিপি সেন আমলে সুসংগঠিত হয়। সম্রাট অশোকের আমলে হচ্ছে কি হয় বলতো? অশোকের আমলে কোনটা প্রচলিত ছিল? ব্রাহ্মী লিপি। তাহলে বলতো ব্রাহ্মী লিপি কোন সম্রাটের আমলে প্রচলিত ছিল? সম্রাট অশোকের আমলে। সম্রাট আর সেন আমলে, সেন আমলে বাংলা লিপিটা হলো সেন আমলে সুসংগঠিত হয়। পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তোলেন। তাহলে বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তোলেন কে? পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার কি করে বলো? পঞ্চানন কর্মকার বাংলা লিপিকে ছাপাখানায়, বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তোলে কে? পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার কি করেছে? বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তোলে। বর্ণ সংখ্যা বলো। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি, যার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এটা তোমরা পারো, এইটা আমি আর পড়াবো না। এরপরে আসো ভাষারীতি। বাংলা ভাষায় যে কোনো ভাষার দুটি রূপ থাকে, একটা হচ্ছে লেখ্য আর একটা হচ্ছে কথ্য। পৃথিবীর সকল ভাষার লেখ্য রূপ নাই। বাংলাদেশে 50টি আদিবাসী জনগোষ্ঠী আছে, অনেকেরই ভাষা আছে বাট লেখ্য রূপ নাই। কথ্য রীতি আছে, অনেকেরই আছে বাট লেখ্য রীতি সবার নেই। অনেক আদিবাসীদের মুখের ভাষা আছে কিন্তু ওটার কোনো লিখিত রূপ নাই। কিন্তু যাদের লিখিত রূপ থাকে বাংলা ভাষায়, এই যে কথ্যরীতি এবং লেখ্যরীতি দুটো আছে, এর ভিতরে শুধু তোমার এই যে লেখ্যরীতি, এই লেখ্যরীতির আছে দুটো ভাগ, একটা হচ্ছে সাধু আর একটা প্রমিত। সাধু প্রমিত মনে রাখবা সাধু এবং প্রমিতর ভিতরে প্রধান যে পার্থক্য, নাম্বার 1, সাধুরীতি ব্যাকরণের রীতিনীতি মেনে চলে। সাধু কি করে? সাধু হচ্ছে ব্যাকরণের রীতিনীতি মেনে চলে। তাহলে সাধু কি করে? এই রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এতে তৎসম শব্দের আধিক্য থাকে, তৎসম শব্দের আধিক্য। এতে দেশি বিদেশি শব্দের ব্যবহার নেই এবং এটি নাটক বা বক্তৃতার অনুপযোগী। তাহলে বলো সাধু রীতিতে কোথায় অনুপযোগী? নাটক বা বক্তৃতায় সাধুরীতি ব্যবহার অনুপযোগী, নাটক বা বক্তৃতায়। তাহলে নাটকের সংলাপে কোন রীতিটা ব্যবহার করা যায় না? সাধুরীতি। নাটকের সংলাপে কোন রীতিটা ব্যবহারের অনুপযোগী? সাধুরীতি। তারপরে বক্তৃতায় ব্যবহারের অনুপযোগী কোনটা? সাধুরীতি। তাহলে এবার বলো যে ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম নীতি অনুসরণ করে চলে কোন রীতিটা? ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে সাধুরীতি। তাহলে সাধু কি করে? ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। চলিত কি হবে? ঠিক উল্টো। তুমি এতক্ষণ সাধু পড়ছো, উল্টায় দিলেই চলিত। উল্টায় দিলে কি হবে? দেখো, চলিত হলো
চলিত না, প্রমিত। প্রমিতর নাম হলো চলিত। এটি পরিবর্তনশীল, মানুষের মুখে বলার এবং নাটকে সংলাপের উপযোগী। তাহলে নাটকে সংলাপের অনুপযোগী ছিল কোনটা ভাইয়া? নাটক সংলাপের অনুপযোগী ছিল হচ্ছে সাধু, অনুপযোগী ছিল সাধু। তাহলে উপযোগী কোনটা? প্রমিত। এতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন করিতেছে। এর বদলে আমরা কি বলি? সাধুতে যেটা বলে করিতেছে, তাহলে ক্রিয়া এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোথায়? ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় চলিততে, প্রমিততে। আর দীর্ঘ রূপ ব্যবহৃত হয় কোথায়? সাধুতে। যেমন এই যে করছে, হ্যাঁ আমরা এখানে বলতেছিলাম কি যে করিতেছে, করিতেছে কি বলি? সাধুতে যেটা হয় করিতেছে, চলিততে কি বলি? করছে, করছে, শেষ। তাহলে সাধু এবং প্রমিত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে জানাও। সাধু এবং প্রমিত, সাধুরীতিতে কি হয়? সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে, এতে তৎসম শব্দের আধিক্য থাকে, দেশীয় বিদেশি শব্দের ব্যবহার নেই, এবং এটি নাটক বা বক্তৃতার অনুপযোগী। আর প্রমিত রীতিতে কি হয়? এটি পরিবর্তনশীল, মানুষের মুখের বলার এবং নাটকের সংলাপের উপযোগী। এইটা আশা করি তোমাদেরকে ক্লিয়ার হয়ে গেছে। এটা অনেক ছিল, এটা তোমরা সবাই পারো ইনশাল্লাহ। এরপরে আসো ভাই, আমরা একটু তার পরের পার্টটা দেখি। এই ক্লাসগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য? ইয়েস। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, যারা জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবা, যারা 7 কলেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, সবার জন্যই এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হ্যাঁ, নাজমুল হুদা এসে বলতেছে নোমান ভাইয়া টুকি। এই তুমি না এইচএসসি 26-এর দুষ্টটা, তুমি 27-এর ক্লাস করো কেন? নাকি 25-এর ক্লাস করতেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আসো। এরপরে দেখো ভাইয়া, তাহলে বাংলা ব্যাকরণের ইতিহাসটা আমরা একটু দেখবো। বাংলা ব্যাকরণের ইতিহাসটা আমরা একটুখানি দেখবো, হ্যাঁ, অনেক লম্বা টাইম দেখবো না, খুব অল্প সময়। দেখো, ব্যাকরণ কিন্তু ভাষার পরে সৃষ্টি হয়েছে। ব্যাকরণ কখন সৃষ্টি হয়েছে ভাইয়া? ভাষার পরে ব্যাকরণ সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম ব্যাকরণ 1713 সালে ম্যানুয়াল দ্য আসুমসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তাহলে কত সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন? 1713 সালে। 1713 সালে ম্যানুয়াল দ্য আসুমসাও, 1713 সালে, 1713 সালে ম্যানুয়াল দ্য আসুমসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। 1743 সালে, 1743 সালে এটা লিসবন থেকে, পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত হয়। তাহলে যেটা উনি রচনা করলেন তার 30 বছর পর পর্তুগালের লিসবন থেকে এটা প্রকাশিত হয়। আচ্ছা, এনবি হ্যালহেট, হ্যাঁ, এনবি হ্যালহেট কি করছে? তিনি 1778 সালে রচনা করেন ইংরেজিতে। তাহলে বলো তো, ইংরেজিতে প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এনবি হ্যালহেট, নাথানিয়েল ব্রাসি হ্যালহেট, তাই না? নাথানিয়েল ব্রাসি হ্যালহেট, এটার সংক্ষেপে বলা হয় এনবি হ্যালহেট। তাহলে 1743 সালে পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত হয় তোমার হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ, যেটা রচনা করেছিলেন ম্যানুয়াল দ্য আসুমসাও। আর এনবি হ্যালহেট, যিনি 1778 সালে ইংরেজিতে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রথম রচনা করেন। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 1778 সালে ইংরেজিতে উনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এরপর আসো রাজা রামমোহন রায়, 1826 সালে ইংরেজিতে বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ লেখেন। তাহলে 1826 সালে, মনে রাখবা, রাজা রামমোহন রায় প্রথম বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে? রাজা রামমোহন রায়। প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন, সেটাও রাজা রামমোহন রায়। প্রথম ইংরেজি ভাষায় কোনো বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেছেন, সেটাও রাজা রামমোহন রায়। তাহলে বলো তো কি হবে? 1826 সালে ইংরেজিতে বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ, এই বাংলা ব্যাকরণটা রচনা করেন রাজা রামমোহন রায় 1826 সালে, বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ। এইটারে পরবর্তীতে আবার বানায় ফেলেন 1833 সালে গিয়ে গৌড়ীয় ব্যাকরণ এই নামে এটাকে অনুদিত করেন। তাহলে বলো তো এটার পরবর্তীতে নাম কি হলো? গৌড়ীয় ব্যাকরণ, যা পরে 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে বাংলায় অনুদিত হয়।
এটি কোনো বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, যা গৌড়ীয় ব্যাকরণ নামে বাংলায় অনুদিত হয়। তাহলে রাজা রামমোহন রায় 1826 সালে ইংরেজিতে বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ লেখেন। তাহলে ইংরেজিতে বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ লেখেন 1826 সালে, এবং পরে 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে বাংলায় অনুদিত হয়। তাহলে প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন 1833 সালে রাজা রামমোহন রায়। প্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় 1833 সালে। প্রথম রচিত বাংলা ব্যাকরণ যেটা বাংলা ভাষায়, সেটার নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। নাম কি? গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ। এরপরে আসো ভাষা ও এর মৌলিক ধারণা, এইটা একটু আমরা দেখবো। হ্যাঁ, এটা হলো বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। তাহলে এটা হচ্ছে ভাষা মৌলিক ধারণা। এইটা আমার মনে হয় না এটা খুব একটা তোমাদেরকে পড়ানোর দরকার, এটা তোমরা বোঝো। জাস্ট একটা লাইন মনে রাখবা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে পদ্ধতিটা রয়েছে তার নাম হচ্ছে ব্রেইল ভাষা। ব্রেইল, ব্রেইল দৃষ্টি প্রতিবন্ধীদের। সেটা কিরকম ভাইয়া? ধরো এটা একটা পেজ, হ্যাঁ, এখানে একটু এই যে এরকম ধরো যে উঁচু নিচু করে দেওয়া আছে, ওর উপর দিয়ে টাচ করে ওরা শুধু হাত নিয়ে যায়, তাই ওরা বলতে পারে যে এখানে কি লেখা আছে। একটুখানি উঁচু নিচু স্টাইল করে মানে এক ধরনের পেজ বানানো হয়, এটাকে হচ্ছে ব্রেইল পদ্ধতি বলা হয়। তাহলে বলতো অন্ধদের জন্য যে ভাষাটা রয়েছে, এখন কিন্তু অনেক কোরআনের হাফেজ তৈরি হচ্ছে বা অনেক বেশি বেশি শিক্ষিত হচ্ছে, মানে সকল সেক্টরেই যারা অন্ধরা এই ব্রেইল পদ্ধতির মাধ্যমে তারা কি করতেছে? তারা তথ্য আদান প্রদান করতেছে। তাহলে বলতো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে পদ্ধতি রয়েছে বাক বিনিময়ের, নিজেদের ভাব বিনিময়, সেটার নাম কি? সেটার নাম হলো দৃষ্টি প্রতিবন্ধীদের পদ্ধতির নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। এবং যারা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাদের জন্য আছে ইশারা পদ্ধতি। হাই, কি অবস্থা তোমাদের? ভালো আছে সবাই? এটা কি মানে মুখ দিয়ে বলে না, শুধু এমন এমন করে, কি? ইশারা ভাষা। কাদের? বোবাদের, বাক প্রতিবন্ধী। আর যারা অন্ধ, ব্রেইল পদ্ধতি, ব্রেইল ব্রেইল ব্রেইল। এই দুটো বুঝলে হবে, আমরা নেক্সট পেজে যাব। এই দুটো বুঝলে হবে, আমরা নেক্সট পেজে যাব। বলো, ব্রেইল পদ্ধতি বুঝতে পারছো? ব্রেইল পদ্ধতি বুঝতে পারছো? এই কোর্স সবার জন্য ফ্রি না, এটা হচ্ছে পেইড কোর্স। আজকে তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি। এরপরে আসো, বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন, এইটা একটু আমরা দেখবো। হ্যাঁ, এটা অলরেডি আমরা একবার দেখে ফেলছি, আবার একটু দেখাবো। বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে আমার সাথে সবাই বলো, বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। আচ্ছা, সেমিও হেমিও পরিবারের সদস্য কোনটা? আরবি। আরবি, আরবির হচ্ছে যে সেমিও থেকে এসেছে, ওরা তো সেমিটিক জাতি, তাই না? আর আমরা তো হচ্ছে যে ইন্দো, মানে ইন্ডিয়ার এই যে ইন্দো ইউরোপীয়। তুমি জানো এই ইন্ডিয়ান এবং ইউরোপের ভিতরে প্রচুর মিল। ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের ভাষায় প্রচুর মিল। আমাদের প্রাচীন ভাষায় একরকম ছিল, আমাদের পূর্বপুরুষরা সেম ছিল, ইউরোপিয়ানদের আর আমাদের। তো সেই জন্য ইন্দো ইউরোপীয়দের ভাষা সংস্কৃতিতে প্রচুর মিল। আচ্ছা, আফ্রিকানদের আবার ভিন্ন, আরবদের আবার একটু ভিন্ন। তাহলে আদি উৎস কোনটা বলতো? বাংলা ভাষার আদি উৎস পরিবারের নাম হচ্ছে, বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য, ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। বিবর্তনের ধারাটা দেখো, ইন্দো ইউরোপীয় পরিবারের শতম থেকে এসেছে আর্য, আর্য থেকে এসেছে প্রাকৃত, প্রাকৃত থেকে এসেছে বাংলা। অলরেডি পড়ায় ফেলছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে আসছে, এটা অলরেডি পড়াইছি, তাই না? 650 সাল। কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে এটা দশম শতকে মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে। তাহলে বলো, গৌড়ীয় অপভ্রংশ থেকে, গৌড়ীয় অপভ্রংশ, এটা প্রাকৃত না, গৌড়ীয় অপভ্রংশ। শহীদুল্লাহর মতে গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশ। শহীদুল্লাহর মতে গৌড়ীয় অপভ্রংশ থেকে, শহীদুল্লাহর মতে গৌড়ীয় অপভ্রংশ, প্রাকৃত না, গৌড়ীয় অপভ্রংশ। আর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে এটার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে। বর্তমান অবস্থান দেখো, মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তর ভাষা। বর্তমানে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বলো, কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? প্রায়
৩৩ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। প্রায় ৩০ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। এরপর আসো বাংলা লিপি। বাংলা লিপি, বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাসে আমরা এবার বাংলা লিপিটা দেখবো। বাংলা লিপিটা এসেছে ব্রাহ্মী লিপি থেকে, এটা অলরেডি পড়ে ফেলছি। এই পুরো পেজটা আমাদেরকে পড়ানো হয়ে গেছে অলরেডি, একবার এটা রিপিট হয়ে গেছে। এবার আসো বাংলা সাহিত্যের যুগ বিভাগ। ভাইয়া এতক্ষণ কতটা মনোযোগ দিছো আমি জানি না, এই মুহূর্ত থেকে তুমি আগামী 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে শুনবা, জাস্ট 10টা মিনিট। তুমি 2টা প্রশ্ন কমন পাবা, সর্বনিম্ন 2টো প্রশ্ন কমন পাবা। জাস্ট 10টা মিনিট তুমি আমাকে দাও, আমি 10 মিনিটে তোমাকে 2টো প্রশ্ন কমন এনে দেবো ইনশাল্লাহ। শুরু করছি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের যুগকে যদি আমরা ভাগ করি, কয়টি যুগে ভাগ করা যায়? প্রাথমিকভাবে আমরা বাংলা সাহিত্যের যুগকে 3টা ভাগে ভাগ করব। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এর পরে গিয়ে আমরা যখন এটা ব্যাখ্যা করতে যাব, আমরা মধ্যযুগকে 2টো ভাগে ভাগ করে ফেলবো। মধ্যযুগকে আমরা কি করে ফেলবো? আরো কয়েকটা ভাগ করা যায়, আমি আপনাদেরকে একদম সহজভাবে করে দিচ্ছি। মধ্যযুগের ভিতরে আরেকটা ভাগ আছে যেটাকে অন্ধকার যুগ বলা হয়। ধারণা করা হয় তখন খুব কম সাহিত্য রচিত হয়েছে বা উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি, এই জন্য তাকে অন্ধকার যুগ বলা হয়। তো চলেন আমরা একটু শুরু থেকে দেখে নেই। আচ্ছা, এইটা কেন প্রাচীন যুগ হলো? প্রাচীন যুগটা ঠিক কবে থেকে শুরু হবে? আমরা এটাকে মানে কত সাল থেকে প্রাচীন যুগটা ধরা শুরু করব, এইটা কিভাবে বুঝবো? ইয়েস, আমাদের সবচেয়ে প্রাচীন, আপনি আমাকে একটু বলেন, বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন যেই সাহিত্য কর্মটি আছে সেটার নাম কি? বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন কর্মটির নাম কি? বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন বইয়ের নাম কি? বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন কাব্যের নাম কি? বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন নিদর্শনের নাম কি? অথবা বাংলা ভাষায় লেখা সর্বপ্রাচীন নিদর্শনের নাম কি? এটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাব যে বাংলা সাহিত্যে প্রাচীন যুগটা শুরু হয়েছে কবে থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 সালে, অর্থাৎ 7ম শতকে চর্যাপদ লেখা হয়েছে। এই জন্য এই 650 সালকে আমরা প্রাচীন যুগ বলা হয়। তাহলে দেখেন, প্রাচীন যুগ শুরু হচ্ছে 650 থেকে। কেন ভাইয়া? এর আগে কি বাংলা ভাষা ছিল না? ছিল, কিন্তু বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কোনো নিদর্শন আমরা খুঁজে পাইনি। আমরা প্রথম নিদর্শন পেয়েছি সেটা হলো চর্যাপদ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ছিলেন, প্রথম সভাপতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালের রাজকীয় লাইব্রেরি থেকে, তিনি রয়্যাল লাইব্রেরি থেকে প্রথম এই পুঁথিগুলো তিনি সংগ্রহ করেন, যেখানে হচ্ছে আমাদের হাজার বছরের, এটা আমরা একটু পরে দেখবো, এটা আমাদের হাজার বছরের পুরাতন যে বৌদ্ধ গান দোহা আমাদের চর্যাপদ, এটা সম্পর্কে আমরা একটু পরে আরো বিস্তারিত পড়বো। আপাতত এইটুকু দেখো যে এই চর্যাপদটাকে প্রথম পেয়েছিলেন 650 সালে। এই জন্য 650 সাল থেকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ শুরু হলো। ঠিক আছে, আচ্ছা, এটা চলবে কত সাল পর্যন্ত? এইটা চলবে হচ্ছে 1200 সাল পর্যন্ত। কারণ 1200 সালের পরে এসে সাহিত্যের কিছু নতুন ধারা তৈরি হয়। এই প্রাচীন যুগে অনলি একটাই সাহিত্যকর্ম ছিল। যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনের নাম কি, কি লিখবা? চর্যাপদ। বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীন বইয়ের নাম কি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি? সেটাও চর্যাপদ। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডাক এবং খনার বচন। মানে বিভিন্ন ডাক ছিল প্রাচীন যুগে, বিভিন্ন ডাকগুলো ছিল। অর্থাৎ ধরো যে আমাদের প্রাচীন যুগে বাংলা ভাষায় তোমার বিভিন্ন মানুষ যে একজন আরেকজনকে চিঠি লিখত, এটাও তো একটা সাহিত্যেরই অংশ, তো ওইটাও প্রাচীন যুগে দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আসো মধ্যযুগ। মধ্যযুগটা শুরু হয়েছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। মনে রাখবা, এখানে আমি 3টা ভাগে দিছি। প্রধান ধারাটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য ইত্যাদি ইত্যাদি। তাহলে বলো, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, তারপরে তোমার হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো ছিল হচ্ছে মধ্যযুগের সাহিত্য। জাস্ট নাম কয়টা মনে রাখো। সাল কত থেকে কত ভাইয়া? 1201 থেকে 1800, 1201 থেকে 1800। তাহলে মনে রাখবা 650 থেকে 1200 প্রাচীন যুগ, 650 থেকে 1200 সাল প্রাচীন যুগ, 650 থেকে 1200 সাল প্রাচীন যুগ। এরপরে
1201 থেকে 1800 সাল, 1201 থেকে 1800 সাল, 1201 থেকে 1800 সাল কি যুগ? মধ্যযুগ। এবং আধুনিক যুগ হচ্ছে 1801 সাল থেকে বর্তমান, 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত এটাকে কি বলা হয় ভাইয়া? আধুনিক যুগ বলা হয়। এই তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো ভাইয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে? আচ্ছা, পেইড ব্যাচ কত? পেইড ব্যাচের কোর্স ফি 1499 টাকা, কিন্তু তুমি যদি এখন ভর্তি হও, হ্যাঁ, তুমি যদি এই 16ই ফেব্রুয়ারির আগে ভর্তি হও, তাহলে তুমি মাত্র 799 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আমি একটু তোমাদেরকে দেখায় দেই, মাত্র 799 টাকা, মানে তুমি 800 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা আমাদের এই পুরো পেইড ব্যাচে, পুরো অ্যাডমিশনের জাতীয় বিশ্ববিদ্যালয়, জিএসটি এবং তোমার 7 কলেজ সবকিছু কভার হয়ে যাবে একটা কোর্সে। এখানে বাংলা, ইংলিশ, জিকে এভরিথিং পাবা মাত্র 799 টাকা। এটা কোর্স ফি হলো 1499 টাকা। এখন এই 16ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অফার চলতেছে, তুমি মাত্র 799 টাকা ভর্তি। যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো, 0181847, এটা কিন্তু 473320, 473320, তাহলে 01818473320 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো যারা ভর্তি হওনি। এখানে মাত্র 799, মানে 800 টাকাতে তুমি যুক্ত হয়ে যেতে পারবা। নাম্বারটা দেখছো? ওকে, নো প্রবলেম। এত কোর্সের প্রচার করা যাবে না, পড়াইতে আসছি, পড়ো, মনোযোগ দিয়ে দেখো। আধুনিক যুগ, আধুনিক যুগটা হচ্ছে ভাই 1800 সাল থেকে। আমি প্রত্যেকটা যুগের কাহিনীটা তোমাদেরকে বলবো যে কোন যুগে কি ঘটছে। মনে রাখবা, আধুনিক যুগ কেন বলা হলো ভাই? স্যাটেলাইট আবিষ্কৃত হয়েছে না ক্যামেরা আবিষ্কার হয়েছে, কেন এটাকে আধুনিক যুগ? নো, এই যুগ ভাগটা করা হয় কিসের ভিত্তিতে? সাহিত্যের ধরনের ভিত্তিতে। এই 1800 সালে এসে সর্বপ্রথম গদ্য রীতির প্রচলন হয়। এই জন্য 1800 সাল থেকে এটাকে কি বলা হয়? আধুনিক যুগ বলা হয়। আধুনিক যুগ বলা হয় 1800 সাল থেকে, কারণ এই সময় সে গদ্য রীতি হলো। এর আগে কোনো গদ্য রীতি ছিল না। সাহিত্য ছিল বড়লোকদের কাজকাম, যারা হচ্ছে অনেক ধনী ব্রাহ্মণ শ্রেণী, হ্যাঁ, যারা ব্রাহ্মণ শ্রেণী অনলি তারাই সাহিত্য রচনা করত, চর্চা করত। কারণ সেইখানে তোমার কি ভাষায় কথা বলতে হতো? সাধু ভাষায় কথা বলতে হতো। সাহিত্য রচিত হতো তোমার ইয়ের ভিত্তিতে, কাব্য, কাব্যিকভাবে রচিত হতো, কোনো গদ্যরীতি ছিল না, কাব্যরীতিতে রচিত হতো। তো প্রথম গদ্যরীতিতে রচনা শুরু হলো এই 1800 সালের শুরু থেকে। এই জন্য 1801 থেকে কি বলা হয়? এটাকে তোমার আধুনিক যুগ বলা হয়। আচ্ছা, তাহলে 3টা যুগ পড়ে ফেলছো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। 650 থেকে 1200, 1201 থেকে 1800 এবং 1801 থেকে বর্তমান। প্রাচীন যুগটা একটু বলি, হ্যাঁ, প্রাচীন যুগটা একটুখানি খেয়াল করো। প্রাচীন যুগ আবিষ্কার হয়েছে কিভাবে? চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম হলো চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি? চর্যাপদ। এটা আবিষ্কার হয় কখন, কিভাবে? 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। 1916 সালে এটি 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। তাহলে 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী, 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। 1916 সালে এটাকে 1000 বছরের পুরানা বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে এটা প্রকাশিত হয়। 1000 বছরের পুরানো বাংলা বৌদ্ধ গান ও দোহা নামে এটা প্রকাশিত হয়। এরপরে আসো পদ ও পদকর্তা। পদ ও পদকর্তা মানে এইটা একটু গুরুত্বপূর্ণ। এইটা অতটা ডিপলি তোমাদের আসবে না, বিসিএস লেভেলে গিয়ে একটু বেশি আসে, তবে অ্যাডমিশনের জন্য একটু দেখতে পারো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদকর্তা ছিলেন 23 জন এবং পদ ছিল 50টি। তাহলে বলো, শহীদুল্লাহর মতে পদকর্তা কতটি? মানে কতজন লেখক ছিলেন, কতজন কবি ছিলেন? 23 জন। কয়টি কবিতা লিখেছিল? 50টি। কবিতা কতটি? কবিতা কতটি? কবি কতজন? কবিতা কতটি? কবি কতজন? বলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবিতা ছিল 50টি, কবি ছিলেন 23 জন। কবি ছিলেন 23 জন, কবিতা ছিল 50টি। কবি ছিলেন 23 জন, কবিতা ছিল 50টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবি কতটি, কবিতা কতটি? সবাই লেখো। সিয়াম চৌধুরী বলছে মাথা ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছি না, 3 দিন ধরে ক্লাস করব কিভাবে? ভাইয়া অমনি ক্লাস করো, চেষ্টা করে যাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সহায় হবে তোমার।
তাহলে বলো ভাইয়া, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচয়িতা কতজন? 23 জন। রচিত কবিতা কতটি? 50টি। আচ্ছা, এরপর হচ্ছে ভাষা। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। আচ্ছা, আরেকটা কাহিনী আছে। ডক্টর সুকুমার সেনের মতে পদকর্তা একজন করে বাড়বে, কবিতাও একটা বাড়বে, কবিও একটা বাড়বে। তাহলে বলো, শহীদুল্লাহর মতে ছিল 23 এবং 50, 23 জন কবি, কবিতা হলো 50টি। সুকুমার সেনের মতে একজন কবিও বাড়বে, একটা কবিতাও বাড়বে। তাহলে সুকুমার সেনের মতে পদ রচয়িতা ছিল কতজন? 24 জন। আর মোট পদ কতটি? 51টি। পদ রচয়িতা 40 জন, 24 জন, 24 জন পদ রচয়িতা, এবং পদ হচ্ছে 51টি। পদ হচ্ছে 51টি। ভাষা কি? ভাষা হলো চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয়েছে। সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয়েছে। কেন বলো তো? কারণ চর্যাপদের যে ভাষা, সান্ধ্য ভাষা, সন্ধ্যাবেলায় কি হয়? সন্ধ্যাবেলায় দেখি যে কিছু আলো কিছু অন্ধকার, এটাকেই তো সন্ধ্যা বলা হয়। তো চর্যাপদের ভাষাটা হচ্ছে কিছু আলো কিছু অন্ধকার, মানে কিছু কিছু বোঝা যায়, কিছু কিছু বোঝা যায় না। চর্যাপদের ভাষাটা কিরকম? ঝাপসা ঝাপসা ভাষা। এই ভাষার কিছু যেন বোঝা যায়, আবার কিছু বোঝা যায় না। এই জন্য চর্যাপদের ভাষাকে বলা হয়েছে সান্ধ্য ভাষা। এরপরে আসো ভাইয়া, আমরা এবার আধুনিক যুগ নিয়ে পড়বো। কোন যুগ নিয়ে পড়বো? আধুনিক যুগ নিয়ে পড়বো। দেখো, বাংলা গদ্য যুগ। আধুনিক যুগ যেন কেন বলা হয় ভাইয়া? যে যুগে এসে গদ্য রীতি শুরু হয়েছে, গদ্য রীতি শুরু হয়েছে, তাই এটাকে আধুনিক যুগ বলা হয়। গদ্য রীতি শুরু হয়েছে তাই এটাকে আধুনিক যুগ বলা হয়। গদ্য রীতি শুরু হয়েছে তাই এটাকে আধুনিক যুগ বলা হয়। আসো, বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যিনি প্রথম সার্থকভাবে জ্যোতি চিহ্নের প্রয়োগ করে দেখান। তাহলে বলো, বাংলা ভাষায় প্রথম জ্যোতি চিহ্নের সার্থক ব্যবহার করেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে প্রথম সার্থকভাবে জ্যোতি চিহ্নের সার্থক ব্যবহার করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার উপন্যাস আছে। উপন্যাস কি আছে? সার্থক উপন্যাস আছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী। কে লিখেছেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বাংলা ভাষায় কাকে, বাংলা সাহিত্যের কোন ঔপন্যাসিককে সাহিত্য সম্রাট বলা হয়? কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কেন? কারণ তিনি প্রথম সার্থক উপন্যাস লিখেছে। কোনটা? নাম কি তার? বলো। আলালের ঘরে দুলাল? না না, আলালের ঘরে দুলাল হলো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে করি। হ্যাঁ, যদি বলি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি, তাহলে হবে আলালের ঘরে দুলাল, যেটা লিখেছেন প্যারীচাঁদ মিত্র। তাহলে প্যারীচাঁদ মিত্র কি লিখছেন? আলালের ঘরে দুলাল। একটা ধনী মানুষের ছেলে অনেক বেশি আদর করার কারণে সে হচ্ছে কি হয়, নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আলালের ঘরে দুলাল, একটা উপন্যাস যেটা লিখছে প্যারীচাঁদ মিত্র। তবে এইটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, কিন্তু প্রথম সার্থক উপন্যাস না। প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। একটি দুর্গের মানে দুর্গের মালিকের যে নন্দিনী বা মেয়ে, তার কাহিনী নিয়ে লেখা হয়েছে, যেটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আসো ছোট গল্প। বাংলা ছোট গল্পের জনক এবং শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। এরপরে মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য লিখেছেন কে? মধুসূদন দত্ত। নাম কি? মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্য। আচ্ছা ভাইয়া, এরপরে আসো বাংলা সাহিত্যের এই গুরুত্বপূর্ণ পত্রিকা সাময়িকী। এটা আমি তোমাদেরকে পড়াবো না, এটা লেকচার শিট দিয়ে দেবো, এক নজর চোখ বোলায়ও। হ্যাঁ, এখান থেকে অতটা সময় নিতে চাচ্ছি না। এই তথ্যগুলো অলরেডি তোমাদেরকে পড়ায় ফেলছি, এইটাকে আরো একটু দেখায় দেই। হ্যাঁ, এই পেজটাকে মানে আরেকটু সাজিয়ে নিয়ে আসছি, এটা একটু তোমরা খেয়াল করো। বাংলা সাহিত্যের ইতিহাস মূলত 3টি প্রধান যুগে বিভক্ত। বাংলা সাহিত্যের ইতিহাস কয়টি প্রধান যুগে বিভক্ত? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং কি আধুনিক যুগ। ওকে,
এই প্রাচীন যুগটাকে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন যে 650 সালে অর্থাৎ 7ম শতকে প্রথম বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন যেটা চর্যাপদ সেটা লেখা হয়েছে। সেই জন্য 650 সাল থেকে প্রাচীন যুগটাকে হিসাব করা শুরু হয়, যেটা 1200 সাল পর্যন্ত চলে। অনলি দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ডাক এবং খনার বচন, অর্থাৎ বিভিন্ন মানুষ যে ডাক একজন আরেকজনের কাছে চিঠি আদান প্রদান করতো, এইটা ছিল শুধু প্রাচীন যুগে। আর যেটা ছিল সেটা হচ্ছে একমাত্র সাহিত্যকর্ম ছিল চর্যাপদ। এরপর আসে মধ্যযুগ, যেটা 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এইটাকে বলা হয় হচ্ছে তোমার মধ্যযুগ। এবং এই 1201 থেকে 1800 এর ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য এবং মুসলিম কবিদের কর্ম। তাহলে বলো যে মধ্যযুগে কি কি রয়েছে? মধ্যযুগে রয়েছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাকে বলা হয় তোমার মধ্যযুগ। এই সময়ে কি কি রয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য এবং বৈষ্ণব পদাবলী। তারপরে রয়েছে অনুবাদ সাহিত্য এবং মুসলিম কবিদের বিভিন্ন কর্ম। কেমন ভাইয়া একটা নাম বলেন তো? আমি যদি তোমাদেরকে বলি পদ্মাবতী, আলাউলের লেখা, তাহলে এই পদ্মাবতীটা কি হবে? মধ্যযুগের কর্ম হবে। এই যে মুসলিম কবিদের কর্ম, মুসলিম কবিরা আলাউল, এই যে সয়ফুলমূলক বদিউজ্জামান লিখেছেন তিনি, সয়ফুলমূলক বদিউজ্জামান, তারপরে তোফা, তারপরে তোমার হচ্ছে কি হপ্তপয়কর, এগুলো কে লিখেছেন? আলাউল লিখেছেন। এটা কি হবে? এটা মধ্যযুগের নিদর্শন। তারপরে তোমার মঙ্গল কাব্য আছে, মঙ্গল কাব্যের ভিতরে আছে চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল। এই যে তোমরা বেহুলা লক্ষিন্দরের কাহিনী পড়ো না, এটা কিন্তু বানানো কাহিনী। এটা কোন যুগে লেখা হয়েছে, কোন যুগে বানানো হয়েছে? এটা মধ্যযুগে বানানো হয়েছে। এটা বিভিন্ন কবিরা এটা এই কাহিনীগুলো লিখছে। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন মঙ্গল কাব্য। এটাকে কি বলা হয়? বলা হয় মঙ্গল কাব্য, মনসা মঙ্গলের কাহিনী। এটা হচ্ছে মনসা নামক একটা দেবী ছিল, যে হচ্ছে পৃথিবীবাসীর কাছে নিজের অনেক বেশি মানে তার পূজা চাইতো, সবাই আমার কাছে পূজা করুক, কিন্তু কেউ তাকে খুব একটা পূজা করতো না, বা সে একজন ব্যক্তির পূজা চাইতো, সেটা হচ্ছে লক্ষিন্দরের বাবার, কিন্তু সে চাঁদ সওদাগর তার পূজা করতো না। তো এইটার জন্য চাঁদ সওদাগরের সব ছেলেকে সে মেরে ফেলে, সর্বশেষ লক্ষিন্দরকেও সে মেরে ফেলে। তো এই যে লক্ষিন্দরের স্ত্রী, সেটা কে? সে হচ্ছে বেহুলা। সে স্বর্গে চলে যায়, স্বর্গে গিয়া দেবতাদেরকে খুশি করে, সে মন জয় করে, সে সুন্দর করে তার হাজবেন্ডকে যে ফিরে নিয়ে আসে। এই যে তোমার মনসা, মনসা মঙ্গল, এটা হচ্ছে মনসা মঙ্গল। তাহলে মঙ্গল কাব্য কি বুঝছো? তোমরা কিন্তু মঙ্গল কাব্য চেনো, এটা তোমরা শুনছো, তোমরা সিরিয়াল দেখছো টিভিতে। এই যে বেহুলা লক্ষিন্দর, এটা নিয়ে মুভি আছে, এটা নিয়ে সিরিজ আছে, এটা নিয়ে নাটক আছে, এটা নিয়ে অনেক গল্প বর্ণিত আছে। এটা কিন্তু একটা মঙ্গল কাব্য, এটা একটা কবিতা। এই কবিতাটা বিশাল কবিতা, এবং এই কবিতাটা লিখছে। আচ্ছা, মঙ্গল কাব্য নিয়ে মজার কাহিনী আছে, এটা তোমরা বিসিএস এর প্রিপারেশনের সময় আমি যদি ক্লাস নেই সেখানে তোমাদের আরো বিস্তারিত পড়াবো। এখন অ্যাডমিশনে অল্প করে পড়াই দেই। মঙ্গল কাব্য নিয়ে বলা হয় দুটো কাহিনী আছে। নাম মঙ্গল কেন? দুটো কাহিনী। একটা হচ্ছে বলা হয় এটা প্রতি মঙ্গলবারে এই পুঁথিটা পাঠ করা হতো, গ্রামবাসীকে ডেকে সুরে সুরে বলা হতো বেহুলা চলিয়া গেল স্বামীরও কাছে, এই যে মানে সুরে সুরে বলা হতো। তাই এই জন্য প্রতি মঙ্গলবারে পড়া হতো বলে এটার বলে মঙ্গল কাব্য। আর একটা কাহিনী আছে, সেটা হলো যে তোমার এইটা পড়লে নাকি এটা হচ্ছে মঙ্গল হইতো আর কি, এই জন্য এটাকে মঙ্গল কাব্য বলা হয়। তবে দেবতারা তোমার যেই দেবতা, যেমন চণ্ডী মঙ্গল, চণ্ডীকে, চণ্ডী হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গা স্বপ্নে দেখাইতো কাকে? কবিদেরকে, বলতো এই তুই আমার নিয়ে একটা গল্প লেখ, এই যে আমি বলে দিচ্ছি এইভাবে লিখবি, ওইভাবে লিখতো। এর নাম হয়েছে চণ্ডী মঙ্গল, চণ্ডীর কাহিনী লিখছে, দেবী চণ্ডীর কাহিনী। তারপরে মনসা বলছে এই আমার নামে একটা লিখবা, এই লিখবা, এইভাবে এইভাবে ঘটছে। কয় ঠিক আছে দেবী, লিখতেছি, লিখতো। তো এটা, এগুলো হচ্ছে মঙ্গল কাব্য। তারপরে তোমার এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে, তারপরে বৈষ্ণব পদাবলী আছে, অনুবাদ সাহিত্য আছে, বিভিন্ন ভাষা থেকে যে অনুবাদগুলো করা হয়েছে বাংলা ভাষায়, সেটাও একটা বড় বড় সৃষ্টিকর্ম। মুসলিম কবিদের যেগুলো বললামই তো, তোমার আলাউল, তারপরে তোমার এই যে ইউসুফ জুলেখা লিখছে, এগুলো আরো বিভিন্ন আছে না, বেশ কিছু। এটা হচ্ছে তোমার আরাকান রাজদরবার থেকে বা আরাকান কেন্দ্রিক মুসলিম কবিদের একটা বড় আসর ছিল, সেইখান থেকে এগুলো লেখা হয়েছে। অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350 সালটা মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে। যদি পরীক্ষায় আসে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয় কাকে? ভাইয়া এই কোর্সের নতুন রুটিন কি দিবে না? এটা কি করলা? এই কোর্সের নতুন রুটিন আমি দিছি না, একটুখানি তোমরা মাইন্ড করিও না, জাস্ট অল্প একটু। হ্যাঁ, আমি শুধু একটু দেখায় দেই যে এই পুরো কোর্সের নতুন রুটিন বানানো আছে। তো
আমরা যে আজকে ক্লাসটা নিচ্ছি এটা কত নাম্বার পেজ ছিল? 15 নাম্বার পেজ। এই যে এই কোর্সের পুরো নতুন রুটিন দেওয়া আছে, যারা যারা এই কোর্সে যুক্ত হয়েছে এই পুরো কোর্সের রুটিন এখানে দেওয়া আছে, যে কয় তারিখে কত নাম্বার লেকচার হবে। আজকে ফার্স্ট লেকচার হচ্ছে। আজকে যে আমরা এখন পড়তেছি মাত্র বাংলা সাহিত্যের ইতিহাস পড়তেছি, এরপরে আমরা আবার বাংলা শব্দের শ্রেণী বিভাগেও যাব, একটু পরেই যাব। আজকে আমাদের ফার্স্ট ক্লাস চলতেছে, একদম রুটিন সহ প্রত্যেকটা সাবজেক্টের আমাদের রুটিন অলরেডি বানানো হয়েছে, তুমি ওয়েবসাইটে পেয়ে যাবা। যারা যারা ওয়েবসাইটে এনরোল করছো অলরেডি তারা পেয়ে যাবা, চিন্তা করো না, ক্লাস করো মনোযোগ দিয়ে। আচ্ছা 15 নাম্বার পেজে আসো। তাহলে এখানে হচ্ছে অন্ধকার যুগটা কি ভাইয়া? অন্ধকার যুগ হচ্ছে এই মধ্যযুগের একটা সময়, ধারণা করা হয় এই সময়ে তুর্কি শাসকরা এদেশে এসে, মানে এইটা হচ্ছে কাদের মতে, এটা কিন্তু সবার মতে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বেশ কয়েকজন বড় বড় প্রফেসরের মুখে শোনা তাদের কথা, যে না, অন্ধকার যুগ যেটাকে বলা হয় এইটা একটা রাজনৈতিক বয়ান। এইখানে কিছু মুসলিম শাসকদের যারা বিদ্বেষী ছিলেন তারা ধারণা করেন যে মুসলিমরা হচ্ছে এদেশে এসে শুধু লুটতরাজ করছে, মুসলিম শাসকরা আসছে, তুর্কি শাসকরা ভালো না, তারা হিন্দুদের তোমার, মানে এইটা হচ্ছে কথিত, মানে তাদের মত। যারা বলে যে এটা অন্ধকার যুগ তারা মনে করে, তারা বলে যে এখানে মুসলিম শাসকরা আসছে, তুর্কিরা আসছে, তারপরে আফগানিস্তানরা আসছে, মোহাম্মদ ঘুরিরা আসছে, তো এরা এসে এদেশের মানুষের শুধু লুটতরাজ করছে, এই জন্য কোনো সাহিত্য রচিত হয়নি। কিন্তু এই সময়েও চমৎকার চমৎকার সাহিত্য রচিত হয়েছে, কিন্তু সেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। কিন্তু আমরা বইয়ের ভাষায় বলবো যে 1201 থেকে 1350 এই সময়টা মুসলিম শাসন ব্যবস্থা ছিল, তারা খুব একটা সাহিত্য রচনায় সহযোগিতা করেনি, এই জন্য উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম রচনা হয়নি, তাই এটাকে সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। এরপরে আসো ভাইয়া, এটা কিন্তু মধ্যযুগের একটা অংশ। তাহলে 1200 থেকে 1800 সাল পুরোটাই মধ্যযুগ, 1201 থেকে 1800 পর্যন্ত। এরপর 1801 সাল থেকে এখন পর্যন্ত বর্তমান আধুনিক যুগ। আমি এইটা তোমাদেরকে পড়াবো না, আমি এখন শব্দের শ্রেণী বিভাগে যাব, ওইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বাট তোমরা এইটা একটুখানি দেখবা। এইখানে কয়েকটা কথা একটু তোমাদেরকে আমি দেখাতে পারি, কারণ এইটা তোমাদের জন্য দরকার আছে। সেটা হলো মধ্যযুগের সাহিত্য ধারা ছিল ধর্ম নির্ভর, প্রাচীন যুগের সাহিত্য ছিল ব্যক্তি নির্ভর, মানুষের কথা বলা হয়েছে প্রথম, আধুনিক যুগে। তিনটা কথা একটু মনে রাখবা। তাহলে প্রাচীন যুগে যে তোমার সাহিত্য রচিত হতো সেগুলো হতো কি ব্যক্তি নির্ভর, কোন একটা নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে। মধ্যযুগে যত সাহিত্য রচনা হয়েছে সব হচ্ছে ধর্মীয় সাহিত্য। এই যে মুসলিমদের তোমার ইউসুফ জুলেখা লিখছে, বা এরকম আরো যা কিছু হয়েছে তোমার, তারপরে হিন্দু ধর্মের তোমার মনসা মঙ্গল, যেখানে এই যে বেহুলা লক্ষিন্দর, এগুলো কিন্তু সাহিত্য, এগুলো কিন্তু সাহিত্য রচনা। তারপর চণ্ডী মঙ্গল, হ্যাঁ, তারপরে যে এগুলো সব কি, তারপরে তোমার যে রামায়ণের কথাই বলো না কেন, এগুলো সবই কি মধ্যযুগের, এগুলো সবই ধর্ম নির্ভর। আর আধুনিক যুগে এসেছে প্রথম মানুষের কথা বলেছে। তাহলে আধুনিক যুগের সাহিত্য কিরকম ছিল? মানুষকে নিয়ে কথা বলতো, মানুষের কি করতে হবে, মানুষ মানে মানুষের দুঃখ কষ্ট নিয়ে। এই যে আধুনিক যুগের তুমি কাজী নজরুলের কবিতা পড়ো না, দেখো না সেখানে কুলি কবিতা আছে, যেখানে কুলির কাহিনী নিয়ে বলছে, যে কুলিকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, তারপরে দেখিনু সেদিন রেলে, এটা পড়ছো না তোমরা? তারপরে কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য দেখো না, সে সব বাল্য বিবাহ নিয়ে, সমাজে নারীদের দুঃখ কষ্ট নিয়ে, প্রজাদের দুঃখ কষ্ট নিয়ে উনি রচনা করছেন এগুলা। তারপরে তোমার মানে আধুনিক যুগে যা কিছু হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে, আর প্রাচীন যুগে যা কিছু ছিল সব কি ছিল? ভাইয়া কয়টা ফ্রি ক্লাস নেবেন? ফ্রি ক্লাস চলতে থাকবে কয়েকটা, তোমরা করতে থাকো, দেখি কয়েকটা ক্লাস আমরা তোমাদেরকে ফ্রিতে দেবো ইনশাল্লাহ। আর যারা পেইড বেসে আছে তারা তো একদম 36টা ক্লাস পাবে, প্লাস ওইখানে হচ্ছে ওরা প্রত্যেকটা টপিকের উপর এক্সামস পাবে, প্রত্যেকটা টপিকের উপর প্র্যাকটিস শিট পাবে, লেকচার শিট পাবে, এভরিথিং আজকে থেকেই পাবে। আজকে থেকে মাত্র কোর্স শুরু হচ্ছে, তো আজকে থেকে ওরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে আগের কোর্সের সবগুলো রেকর্ডেড ক্লাস ওরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস স্কিপ করে ফেলছে, সেটা হচ্ছে এই যে এটা 1760 থেকে 1860, এটাকে যুগ সন্ধিক্ষণ বলা হয়। 1760 সাল থেকে 1860 সাল এটাকে যুগ সন্ধিক্ষণ বলা হয়, এবং এই যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় হলো তোমার ঈশ্বরচন্দ্র গুপ্তকে। তাহলে বলো, ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত।
ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঈশ্বরচন্দ্র গুপ্তকে। আচ্ছা, তাহলে মধ্যযুগের যেই সময়সীমা 1800 সাল পর্যন্ত আমরা বলি, কিন্তু এটা কিন্তু আসলে 18 না, এটা হলো 1760 পর্যন্ত। কারণ 1760 সালে ভারতচন্দ্র রায় গুণাকরের মৃত্যুর মাধ্যমে, ভারতচন্দ্র রায় গুণাকর তার মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে। তাহলে বলো, বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবির নাম কি? তিনি হবেন ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। তাহলে মধ্যযুগের সময়সীমা 1800 সাল পর্যন্ত হলেও প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে 1760 সালে ভারতচন্দ্র রায় গুণাকরের মাধ্যমে। আচ্ছা, মধ্যযুগের সাহিত্য ধারা এটা হলো ধর্ম নির্ভর ছিল তোমার। আধুনিক যুগের সাহিত্য ধারাটা হচ্ছে মানুষ নির্ভর। আধুনিক যুগের সাহিত্যটা হচ্ছে মানুষ নির্ভর, এটা অলরেডি পড়িয়েছি তোমাদের। শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয় 7ম শতাব্দীতে এবং গৌড়ীয় অপভ্রংশ থেকে, তাই না? আসো এরপরে আসো ভাইয়া, সুনীত কুমারের মতে এটা 10ম শতাব্দীতে হয়েছে, প্রাচীন যুগে। আর শহীদুল্লাহর মতে ছিল 7ম শতাব্দীতে। আর মাগধী অপভ্রংশ থেকে কার মতে বলো তো? গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী অপভ্রংশ হচ্ছে সুনীত কুমারের মতে। ইন্দো ইউরোপীয় থেকে এসেছে। এই অংশটুকু অলরেডি আমরা পড়ে ফেলেছি, এটা আমি আর পড়াচ্ছি না তোমাদেরকে। চর্যাপদ কিভাবে আবিষ্কার হয়েছে এইটা নিয়ে এখানে লেখা আছে। আমার মনে হয় আমি একটু শব্দের শ্রেণী বিভাগে চলে যাই। এই অংশটা আমি তোমাদেরকে অলরেডি পড়িয়ে ফেলছি, তাই না? চর্যাপদ সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে ভাইয়া। তারপরে আরো অন্যান্য সাহিত্য কর্মগুলো নিয়ে বলা আছে। আমরা চলে যাব তোমার শব্দের শ্রেণী বিভাগে। আই হাই, এটা দেখি ভারী দুষ্টামি করতেছে। এরকম দুষ্টামি করলে হবে রে? আই হাই, হ্যাঁ আসছে। ওকে, আমি একটু 62 পেজে যাব। 62 নাম্বার পেজে। আচ্ছা, এইখানে অনেকগুলো কথা আছে যেগুলো আমি শেষে সময় থাকলে সুন্দর করে দেখিয়ে দেব, না থাকলে তোমরা একটু প্লিজ পড়ে নেবা। এই যে ফোর্ট উইলিয়াম কলেজে কি ঘটছে, শ্রীরামপুর মিশনে, তারপর ছাপাখানা, এগুলো নিয়ে তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, তো চলো আমরা শব্দটা শুরু করি। সেটা হলো শব্দ সম্ভার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সকল ইউনিভার্সিটির জন্য, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হলো বাংলা শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ পড়ার পূর্বে আমরা একটু দেখে নেব যে শব্দের পরিচয়টা দেখে নেব। শব্দটা কি? বাক্যের উপাদান হলো শব্দ। বাক্যের উপাদান কি? বাক্যের উপাদান হলো তোমার শব্দ। আর বাক্যের ক্ষুদ্রতম অংশও কি? শব্দ। শব্দের উপাদান হলো বর্ণ। উপাদান কি? অনেকগুলো উপাদান একসাথে করলে একটা বস্তু তৈরি হয়। তাহলে অনেকগুলো শব্দ একসাথে হলে একটা বাক্য তৈরি হয়। আর এই বাক্যের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো শব্দ। শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে বর্ণ। আর শব্দের উপকরণ হলো বাক্য। শব্দের উপকরণ কি? বাক্য। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশের নাম হলো রূপ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশের নাম হলো রূপ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে রূপ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশের নাম কি ভাইয়া? রূপ। আচ্ছা, আজকের ক্লাসের স্লাইড তোমরা পাবা। আজকের ক্লাসটা যদি উন্মুক্ত করে দিচ্ছি, তোমরা ক্লাসের পরে দেখবা যে আমি হচ্ছে এটা আজকের ক্লাসের স্লাইডটা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা। দেখো, এরপরে ভাইয়া এইখানে একটু মনে রাখার টেকনিক দিয়ে দিছি। শব্দের শ্রেণী বিভাগের গদু মানে কি? মানে গঠন অনুসারে 2 প্রকার। তাহলে শব্দের প্রকারভেদ, বাংলা শব্দ গঠন অনুসারে কয় প্রকার? 2 প্রকার। বাংলা শব্দ গঠন অনুসারে 2 প্রকার। তারপরে দিছি অতি, মানে অর্থ অনুসারে 3 প্রকার। গদু, অতি, উপা। গদু, অতি, উপা। গদু, অতি, উপা। গদু, অতি, উপা।
মানে অর্থ অনুসারে 3 প্রকার এবং উৎস অনুসারে 5 প্রকার। তাহলে গঠন অনুসারে শব্দ 2 প্রকার, গঠন অনুসারে শব্দ 2 প্রকার, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার, উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। তাহলে গঠন অনুসারে শব্দ 2 প্রকার, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার এবং উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। এরপরে আসো ভাইয়া, গঠন অনুসারে শব্দ যে 2 প্রকার সেটা কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। এইটা নিয়ে আগে একটু পড়ি, আর এগুলো জাস্ট দেখে রাখো। অর্থ অনুসারে 3 প্রকার আছে, যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ়ি। তারপর আছে উৎপত্তি অনুসারে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। আমরা প্রত্যেকটা প্রকার বিস্তারিত পড়ব। আমরা শুরু করছি গঠন অনুসারে দিয়ে। গঠন অনুসারে 2 প্রকার, 2 প্রকারের নাম কি কি ভাইয়া? গঠন অনুসারে 2 প্রকার, মৌলিক এবং সাধিত। মৌলিকটা একটু দেখি, চলো আমার সাথে মুখে মুখে মুখস্থ করে ফেলবা। অনেকের ঝিমুনি ভাব চলে আসছে রে, হ্যাঁ 50 মিনিট ক্লাস করে ঝিমুনি ভাব আসে তোমাদের? একটুখানি মনোযোগ দাও। আগামী 1 ঘন্টার ভিতরে তুমি বস হয়ে যাবার শব্দ শ্রেণী বিভাগের। জাস্ট একটু মনোযোগ দাও, 1 ঘন্টা লাগবে না, 20 মিনিট 15-20 মিনিটে কভার হয়ে যাবে। একটু মনোযোগ দাও। প্রথম, মৌলিক শব্দ। যেই শব্দকে বিশ্লেষণ করা যায় না তাই মৌলিক শব্দ। হাত, হাত, হাতকে তুমি ভাগ করে ফেলবা, শুধু ত বলবা? হয় না, হাত একটা মৌলিক শব্দ। তারপরে আছে তোমার 3, 3, তারপরে লাল, গোলাপ, ফুল, কলম, মেঘ। এগুলোকে আর ভাঙা যায় না, এগুলোকে ভাঙলে অর্থযুক্ত কোনো শব্দ পাওয়া যায় না। যেমন মেঘ, মেঘকে তুমি মেয়ে বানায় ফেলো আর ঘ আলাদা করে ফেলো, মেয়ে আর ঘ আলাদা আলাদা অর্থ হবে? হবে না। এটাকে ভাঙলে কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না। তাহলে যেই শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। তাহলে যেই শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে, বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। এগুলোকে স্বয়ং সিদ্ধ শব্দ বলা হয়, স্বয়ং সিদ্ধ শব্দ বলা হয়। যেমন হাত, 3, লাল, গোলাপ, ফুল, কলম, মেঘ ইত্যাদি। এরপর আসো সাধিত শব্দ। যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলা হয়। বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। যেমন সহজ কথায়, মৌলিক শব্দ ব্যতীত অন্য সকল শব্দই সাধিত শব্দ। মৌলিক শব্দ ব্যতীত অন্য সকল শব্দই সাধিত শব্দ। মৌলিক শব্দ ব্যতীত অন্য সকল শব্দই সাধিত শব্দ। যেমন ডুবুরি, দেখো ডুবুরি, এই ডুবুরিটা এসেছে ডুব থেকে। ডুবুরিটা এসেছে কোথা থেকে ভাইয়া? ডুব থেকে এসেছে ডুবুরি। তারপরে প্রশাসন, এটা এসেছে শাসন থেকে। চলন্ত, এটা এসেছে তোমার চল থেকে, না চলা থেকে। চল বা চলা থেকে এসেছে কি চলন্ত। এইভাবে প্রত্যেকটাই দেখবা যে অন্য কোনো না কোনো একটা থেকে এসেছে। কলমি, কলম থেকে কলমি। ফুল থেকে ফুলেল, ফুল থেকে ফুলেল। তারপরে যে চাঁদ থেকে চাঁদ মুখ, নীল থেকে নীল আকাশ। তাহলে এই যে শব্দগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু একটাও মৌলিক শব্দ না, সবই সাধিত শব্দ। অন্য শব্দ থেকে সাধিত হয়ে এই শব্দগুলো তৈরি হচ্ছে। তাহলে ডুবুরি, চলন্ত, প্রশাসন, কলমি, ফুলেল এবং চাঁদ মুখ। তাহলে বলো তোমরা মৌলিক এবং সাধিত বুঝছো কিনা? যে শব্দকে আর ভাঙা যায় না, যে শব্দকে আর ক্ষুদ্র করা যায় না, যে শব্দকে ভাঙলে অর্থযুক্ত শব্দ বের হয় না। তোমরা ভাঙা যায় তো, আমি ভাঙা ফেললাম। মেঘরে মেয়ে আর ঘ বানায় ফেললাম, লালকে লাল ল দুটো ভেঙে ফেললাম, কি হয়েছে? অর্থ তো হয় নাই। তাহলে যে শব্দকে ভাঙলে অর্থবোধক কোনো শব্দ পাওয়া যায় না সেটা কি? মৌলিক। আর যেটা ভাঙা যায় বা অন্য শব্দ থেকে সাধিত হয়ে এসেছে সেটা কি? সাধিত শব্দ। যেমন ডুব থেকে এসেছে ডুবুরি, চল থেকে এসেছে চলন্ত, শাসন থেকে এসেছে প্রশাসন। এইভাবে এগুলো কি সাধিত শব্দ? বলো সাধিত শব্দ হয়েছে কিনা বোকারা, বলো। বলো না, বলো বলো বলো। সবাই তো কথা বলতেছে কেন বুঝতেছি না, ওরা পড়া বুঝতেছে না তাই কথা বলতেছে। দেখো তাহলে মৌলিক হয়েছে, সাধিত হয়েছে। ঠিক আছে, আমরা পরের পাঠটাতে যাই, আসো। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে
অতি মানে অর্থ অনুসারে 3 প্রকার, অতি অর্থ অনুসারে 3 প্রকার, যৌগিক, রুড়ি এবং যোগরূঢ়, রুড়ি বা রূঢ় এবং যোগরূঢ়ি। তাহলে কয়টা প্রকার? 3টা। প্রথমে কি? প্রথমে হচ্ছে যৌগিক। যৌগিক যে শব্দের, যে সকল শব্দের ব্যবহারগত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই, ব্যবহারগত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ সেম, তাকে বলা হয় কি? যৌগিক শব্দ। যৌগিক মানে কি হবে? ব্যবহারগত অর্থ যা ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি মানে গঠন, গঠন, গঠনগতভাবে যে অর্থ এসেছে এটার ব্যবহার করা হচ্ছে সেম, তাহলে তাকে কি বলা হয়? যৌগিক। যেমন এটাকে আরো ভালোভাবে বুঝালে ব্যবহারগত অর্থ হলে বাস্তবে আমরা শব্দটি যে অর্থে ব্যবহার করি, আর ব্যুৎপত্তি অর্থ হচ্ছে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে অংশগুলো পাই সেম। যেমন আমি তোমাকে বললাম তোমার পাঠক, পাঠক কি হয় বলতো? পাঠ করে যে তাকেই তো পাঠক বলা হয়। তাহলে এটা ব্যবহার করা হচ্ছে পাঠ করা সংক্রান্তই তো, তাহলে পাঠক দিয়ে তাকেই বোঝানো হয় যে পাঠ করে। তার মানে এটার ব্যবহার করা হচ্ছে এবং এর যে উৎপত্তি দুটোই সেম, মিল আছে। যেহেতু মিল আছে তার মানে এটা যৌগিক। এরপর আমি তোমাকে বলি মিতালি, মানে মিতার মতো ভাব। মিতালি মানে কি? মিতার মতো ভাব, মানে খুবই ভাব এদের ভিতরে। মিতা, মিতালি, বন্ধুর মতো ভাব। তো এটা উৎপন্ন হয়েছে মিতা যোগ আলী, মিতালি। মিতা মানে বন্ধুর মতো ভাব থাকবে, এটা অর্থ দেওয়া হচ্ছে সেম। মিতালি মানে সুন্দর ভাব, তাহলে কিন্তু ব্যুৎপত্তি এবং অর্থ দুটো সেম আছে এখানে। এরপরে দেখো এই যে পাগলামি, মানে কি? মানে পাগলের ভাব, তুমি পাগলামি করো না, পাগল যোগ তুমি সমান পাগলামি। কেউ কেউ আবার লিখবে পাগল যোগ আমি। দেখো চিকা মারা, চিকা মারা বোঝো? ওই যে দেয়ালে মারে না, দেয়ালে দেখবা যে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন করে, প্রচার করে, দেয়ালগুলোতে এক ধরনের ছাপ মারে, এটাকে হচ্ছে চিকা মারা বলা হয়। তাহলে দেয়ালে লিখনকে চিকা মারা বলা হয়। বন্ধুর মতো ভাব মিতালি। দৌহিত্রা মানে কন্যার যে পুত্র বা নাতি, হ্যাঁ, দুহিতার যে পুত্র, দুহিতা, দুহিতার যে পুত্র তাকে কি বলা হয়? দৌহিত্র বলা হয়, বা কন্যার পুত্র বা নাতি। তাহলে এটাও দেখো যৌগিক, যৌগিক শব্দ। কেন? কারণ এইটার ব্যুৎপত্তি এবং গঠনগত, ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ সেম। এর পরেরটাতে আসো ভাইয়া, আমরা একটু পরের পার্টটাতে যাই। এরপরে আমরা এই যে যৌগিক শব্দের অনেকগুলো অর্থ মানে উদাহরণ দিয়েছি এখানে যৌগিক শব্দগুলো, যেমন মধুর, মধু যোগ র, মধুর, এটাতে আমরা বোঝায় কিন্তু সেম, মধুর মতো মিষ্টি। তারপরে যে কর্তব্য, গায়ক, বাবুয়ানা, মিতালি, পাগলামি, অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে। এরপরে আসো রুড়ো বা রুড়িটা দেখবো। রুড়ো বা রুড়ি শব্দ কিভাবে হয় এবং কোনটাকে বলা হয় একটু খেয়াল করো। রুড়ো বা রুড়ি শব্দ যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গের মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুড়ি শব্দ বলা হয়। যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গের অর্থের অনুগামী হয় না, তাহলে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক না, সেটাকেই রুড়ি বলে। সহজ করে দিলাম কিনা? যদি ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ সেম হয় তাহলে সেইটাকে বলা হয় যৌগিক। যেহেতু সেম না, মিলতেছে না, দুটো ভিন্ন, তাহলে সেটাকে বলা হবে রুড়ি। যেমন ভাইয়া তেলে ভাজা সন্দেশ। অতিথি প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে দুহিতাকে নিয়ে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায় আর তা গবেষণা করে কুশল হরিণ গবাক্ষ দিয়ে পালায়। আচ্ছা, এটা মনে রাখার একটা টেকনিক। তোমাকে আমি একটু গবেষণাটা বুঝি। গবেষণা মানে গরু খোঁজা, গবাদিকে খোঁজা, হ্যাঁ, গবেষণা অর্থাৎ গরু খোঁজা। আমরা গবেষণা দেখি গরু খোঁজা বোঝাই না, আমরা রিসার্চ করা বোঝাই। তাহলে এইটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গবেষণা মানে গবাদিকে খোঁজা, গরু খোঁজা। কিন্তু আমরা এটা বুঝাচ্ছি কি, ব্যবহার করতেছি কি হিসাবে? রিসার্চ করাকে, মানে কোনো বিষয়কে গভীরভাবে অধ্যয়নকে বোঝাচ্ছি। তাহলে এটা আমরা বলতেছি উৎপত্তিগতভাবে গবেষণা, কিন্তু ব্যবহারিকভাবে কি? গভীর অধ্যয়ন। তাহলে এটার ভিতরে কিন্তু মিলতেছে না। বলতেছে গরু খোঁজা, বুঝাচ্ছে গভীরভাবে অধ্যয়ন করা। তাহলে এই যে অমিল, ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থের অমিল, এটাকে বলা হয় রুড়ি শব্দ।
আচ্ছা ভাইয়া, তারপরে এই যে তোমার সন্দেশ, সন্দেশ, সন্দেশ দিয়ে কি বোঝায়? সন্দেশ তো খাবার, এটা কি খাবার বোঝাও নাকি কোনো বার্তা পাঠানো বোঝাও? এই যে ব্যবহারিক অর্থ, তারপরে যে অতিথি, অতিথি, তারপরে যে প্রবীণ। অতিথি মানে কি বলতো? অতিথি মানে যার কোনো তিথি নাই, যার কোনো সময় জ্ঞান নাই। কিন্তু আমরা অতিথিকে দিয়ে কি বুঝাই? আমরা বুঝাই গেস্ট, মানে আমরা আমাদের গেস্টকে বুঝাই যে হচ্ছে হুটহাট চলে আসে কোনো সময় জ্ঞান ছাড়া। তাহলে অতিথি দিয়ে বোঝা হচ্ছে যার কাণ্ড, মানে যার সময় জ্ঞান নাই, যার কোনো নির্দিষ্ট সময় নাই, তাকেই অতিথি বলে। কিন্তু আমরা কি সব কিছুকে অতিথি বলি? না, আমরা অতিথি দিয়ে অনলি আমাদের সম্মানিত যে গেস্ট তাদেরকেই বুঝাই। তাহলে এটাও কি একটি রুড়ি শব্দ। এই যে বাঁশি, বাঁশি মানে হচ্ছে কি? বাঁশি কি শুধু বাঁশ দিয়ে বানাই তাই বাঁশি? বাঁশ দিয়ে তো অনেক কিছু বানাই। বাঁশ দিয়ে তো তোমার হচ্ছে চেয়ার বানাই, বাঁশ দিয়ে মানুষ লাঠি বানায়, বাঁশ দিয়ে মানুষ কারাল বানায়, বাঁশ দিয়ে মানুষ হচ্ছে অনেক কিছু তৈরি করে। এখন অনেক আসবাবপত্র বাঁশ দিয়ে, তো আমরা সব কিছুকে বাঁশ বাঁশ দিয়ে তৈরি করলেই সেটা বাঁশি হয়? নো, বাঁশি দিয়ে আমরা অনলি বুঝাই বাদ্যযন্ত্রকে, এমন একটা বাদ্যযন্ত্রকে যেটা মুখ দিয়ে বাজানো হয়, সেটাই বাঁশি। তাহলে আমি এখানে বলতেছি একটা, কিন্তু বুঝাচ্ছি আর। এখানে বলতেছি কি বলতো? আমি এখানে বাঁশি দিয়ে বলতেছি হচ্ছে তোমার বলতেছি বাঁশি মানে বাঁশ দিয়ে তৈরি সবকিছু বাঁশি, কিন্তু আমি বুঝাচ্ছি শুধু বাজনা বাঁশি। হস্তি, হস্তি মানে কি? মানে যার হস্ত আছে, মানে যার হাত আছে, দুই হাত দুই পা, তাই হস্তি। আমরা কি তাই বলি? মানুষকে কি হস্তি বলা যায়? এ আসছে এক জলহস্তি, 150 কেজি ওজন। এটা এত ফান করে বলো। ফ্রেন্ডদের কি বলো না যে মামা তুই তো মোটামুটি একটা জলহস্তি, মাশাল্লাহ, আল্লাহ দিছে 180 কেজি ওজন। তো এই যে এটা বলো, এই হস্তি কিন্তু সেই হস্তি না। হস্তি এটার উৎপত্তিগত অর্থ হচ্ছে সকল প্রকার, এই যার হস্ত আছে তাই হস্তি। কিন্তু ব্যবহারিক অর্থ কি? অনলি এলিফ্যান্ট বা হাতি, তাকে আমরা হস্তি বলি। তাহলে ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ কি সেম আছে? নাই, ভিন্ন হয়ে গেছে। বাঁশিও সেম। এই যে তেলে ভাজা, যা কিছু তেল দেয় সব কিছুকে কি আমরা তেল তেলে বলি কিনা? বা এই যে সন্দেশ বা অতিথি বা প্রবীণ, এই সব কিছু, যে এই যে পাঞ্জাবি, তাহলে যে পাঞ্জাব, পাঞ্জাব যে তোমার প্রদেশ আছে, সেই প্রদেশের সবাইকেই কি আমরা পাঞ্জাবি বলি? পাঞ্জাবি দিয়ে তো তাই বোঝানো হবে, ব্যুৎপত্তিগত অর্থ তো তাই, পাঞ্জাব দেশের জিনিসকেই তো পাঞ্জাবি বলা হবে। নো, আমরা পাঞ্জাবি দিয়ে বলি একটা পোশাককে। আচ্ছা, তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো না, ব্যুৎপত্তি এবং ব্যবহারিক মিল নাই, ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থের মিল নাই, তাই তাকে কি বলা হয়? রুড়ি শব্দ। এই যেখানে আছে দেখছো, গো যোগ এসো না মানে গরু খোঁজা। কিন্তু আমরা বুঝাই কি? ব্যাপক পর্যালোচনা। বুঝাই কি? ব্যাপক পর্যালোচনা। হস্তে কি? হস্ত যোগ ইন মানে হস্ত আছে যার, বা হাত হাত আছে যার। এখানে হচ্ছে পশু বিশেষকে বুঝাই। সন্দেশ কি? সমযোগ দেশ বা সংবাদ বা খবর। আমরা বুঝাই কি? ব্যবহারিক অর্থে মিষ্টান্ন বিশেষকে বুঝাই। বাঁশি কি? বাঁশ যোগ ই, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু, এক ধরনের বাদ্যযন্ত্রকে বুঝাই। এরপর আসো সর্বশেষ যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দ। আমাদের ক্লাসে হাতি আছে। কে হাতি রে? কে হাতি? আর আমারে পিঁপড়া কয়, বলো কি? তোমার আবার পিঁপড়াও বলে? বাহ। মার্জিয়া তোয়া বলছে গেস্টরা হুটহাট আসা ভালো না, হয়তো হুটহাট আসাই ভালো, এটাই সুন্দর। দেখো, যোগ রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রদান করে। ভাই, এত বড় সংজ্ঞার দরকার নাই। মনে রাখবা, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। যৌগিক শব্দ, যেই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম, তাকে যৌগিক শব্দ বলা হয়। রূঢ়ি মানে কি? ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম না, মিল নাই, সেটাই রূঢ়ি শব্দ। তাহলে যোগ রূঢ়ি কি? যোগ রূঢ়ি আর রূঢ়ি সেম, একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো রূঢ়িতে ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ সেম না, আর যোগ রূঢ়িতে ব্যুৎপত্তি
এবং ব্যবহারিক অর্থ সেম না এবং শব্দটি সমাস নিষ্পন্ন হতে হবে। তাহলে যে সকল সমাস নিষ্পন্ন পদ ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক না, সেটাই যোগ রূঢ়ি। তাহলে রূঢ়ি হলো স্বাভাবিক যে কোনো শব্দ ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ এক না, আর যোগ রূঢ়ি হলো সমাস নিষ্পন্ন পদ হতে হবে সেটাকে। যেমন সরোজ মানে সরোবরে জন্মে যা তাকে সরোজ বলা হয়। এই যে শৈবাল, শালুক, এগুলো সবই কি সরোবরে জন্মে, এগুলোকে সরোজ বলে না। তাহলে সরোজ কাকে বলা হয়? অনলি পদ্ম ফুলকে সরোজ বলা হয়। তাহলে কথাটা বুঝতে পারছো? সরোজ মানে কি? এই যে সরোজ একটা সমাস নিষ্পন্ন শব্দ, সরোজ দিয়ে বোঝায় পদ্ম ফুল, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পদ্ম ফুল না, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সরোবরে মানে পানিতে যা কিছু জন্মেবে সবই সরোজ। এখানে কি তাই বলতেছে তার কি শৈবাল, শামুক এগুলো কি সরোজ? না, অনলি পদ্ম ফুলকে বলে। তাহলে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না, সেগুলোকে কি বলা হয়? তোমার সরোজ বলা মানে যোগ রূঢ়ি শব্দ বলা হয়। আচ্ছা, তাই সরোবর একটি যোগ রূঢ় শব্দ। আচ্ছা, এরপরে আসো উৎপত্তি অনুসারে শব্দের প্রকারের সমূহ। উৎপত্তি অনুসারে শব্দের প্রকারসমূহের বর্ণনা। উৎপত্তি অনুসারে 5 প্রকার পড়াইছি। তৎসম শব্দ, অর্ধ তৎসম, তদ্ভব এবং দেশি এবং বিদেশি, তাই না? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। হ্যাঁ, আসো তৎসম শব্দ আমি তোমাদের পড়ানো শুরু করবো। এই শোনো, একটু 1 মিনিট তোমাদের কথা শুনি। হ্যাঁ, তোমাদের কি অবস্থা একটু বলো তো ভাইয়ারা, তোমাদের কি অবস্থা? সবকিছু ঠিকঠাক আছে কিনা? বলেন। সব বুঝতেছেন? হ্যাঁ, আমি এখন পড়াবো উৎপত্তি অনুসারে শব্দের 5টি প্রকার। তৎসম আছে। তৎসম শব্দ কোনগুলো বলো? আমি শুরু করে দিই, তোমাদের আর কথা পড়বো না। রোজ গুচ্ছে পরীক্ষা দিবা। আচ্ছা, হাই একজন আরেকজনকে প্রশ্ন করে কমেন্ট বক্সে এসে। এগুলো ভালো রে। আসো আসো আসো। তৎসম শব্দ কোনগুলো দেখো। তৎসম শব্দ হলো যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়। তাহলে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং এদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়। যেমন চন্দ্র, তাহলে মনে রাখবা তৎসম ইকুয়াল সংস্কৃত, সংস্কৃত থেকে আসছে সেটা তৎসম। আচ্ছা, যেমন এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধর্ম, পাত্র, মনুষ্য, ভবন, এগুলো এটা মনে রাখার কিছু মজার টেকনিক আছে। যেমন মূর্ধন্য ন, মূর্ধন্য স এবং এগুলো দিয়ে যত প্রকার যুক্ত ব্যঞ্জন হয় সবই তৎসম শব্দ। ক্ষীয়, হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কি তৎসম শব্দ। তারপরে যে চাণক্য, মাণিক্য, মানে নত্ব বিধানের যত নিয়ম আছে, নত্ব বিধানের মাধ্যমে বা সত্য বিধানের মাধ্যমে যত প্রকার শব্দ তৈরি হবে সবই তৎসম শব্দ। তাহলে নত্ব বিধান এবং সত্য বিধানের মাধ্যমে যত শব্দ আসবে, তারপরে ক্ষীয়যুক্ত কোনো শব্দ, তারপরে ক্ষীয়র সাথে ম, ক্ষীয়র সাথে ন, সাধু ভাষার অধিকাংশ শব্দই তৎসম শব্দ। এরপরে আসো তৎসম প্রত্যয় সমূহ দ্বারা যত শব্দ গঠন হবে সবই কি তৎসম শব্দ। এখানে অনেকগুলো কথা বলা আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। আমি এই জায়গাটিতে আর দাঁড়াতে চাচ্ছি না, তো তার পরের পার্টটিতে চলে যাই। আসো অর্ধ তৎসম শব্দ।
তৎসম শব্দ থেকে যদি কিছুটা পরিবর্তিত হয়, তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তিত হয়ে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলোকেই অর্ধতৎসম শব্দ বলা হয়। তাহলে তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তিত হয়ে, তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তিত হয়ে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলা হয়। তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তিত হয়ে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলা হয়। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না, হ্যাঁ এটা ছিল জ্যোৎস্না, তৎসমতে। অর্ধতৎসমতে কি হয়েছে? জ্যোৎস্না। তৎসমতে ছিল শ্রাদ্ধ, অর্ধতৎসমতে হয়েছে শ্রাদ্ধ, মানে একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। গৃহিণী এটা হলো তৎসম, অর্ধতৎসম কি? গিন্নি, তাহলে গৃহিণী, গিন্নি। বৈষ্ণব থেকে বৈষ্ণব, তারপরে কুৎসিত থেকে কুৎসিত, গ্রাম থেকে গ্রাম। এই যে তোমরা যারা বলো গ্রামে যাবা না, অনেকদিন ধরে যাচ্ছ না দেখি, এই গ্রাম, এই গ্রামটা কি? গ্রাম, গ্রাম হলো তৎসম, আর গ্রাম, গ্রাম, গ্রাম হলো অর্ধ তৎসম। গ্রামটা তৎসম, গ্রাম তৎসম, গ্রাম অর্ধ তৎসম। প্রণাম তৎসম, পেন নাম অর্ধ তৎসম। চন্দ্র, চন্দর। স্বর্ণ, স্বর্ণটা হলো তৎসম, আর সোনা অর্ধ তৎসম। স্বর্ণ থেকে সোনা। প্রাণ থেকে পরাণ, এই যে প্রাণ, প্রাণটা হলো তৎসম, পরাণটা কি? অর্ধ তৎসম। ঝর্ণা, ঝর্ণা থেকে ঝর্ণা। সূর্য থেকে সুরুজ, মানে তৎসম থেকে কিছুটা পরিবর্তিত হয়, তাহলে সেটাকে অর্ধ তৎসম বলা হয়। বুঝতেছো রে বোকারা? এই যে NH নাফিসা ইসলাম চমৎকার কথা বলছে। দেখো আফিয়া ইসলাম রে একজন বলছে এই কেউ দুষ্টামি করো না। আফিয়া আঞ্জুম এসে বলতেছে আজকে লাস্ট দিন, কালকে থেকে কামব্যাক দিব। এই কালকে কালকে ভাবিও না। যারা কালকে কামব্যাক দিতে চায় তাদের লাইফে কোনো কামব্যাক আসে না। লাইফে কখনোই ওয়ান ডের ভরসায় থাকবে না। ডে ওয়ান, কোনোদিন ভাববা না যে ওয়ান ডে আমি এটা করবো। নো, ডে ওয়ান, আজকেই ওয়ান ডে, আজকেই ডে ওয়ান। তো যারা ভাবো যে আগামীকাল থেকে ইনশাল্লাহ কামব্যাক দিব, তোমার লাইফে আগামীকাল কোনোদিনই আসবে না। যদি কিছু করতে চাও, যখন মাথায় যা প্ল্যান আসবে ঝটপট ওই দিন ইনস্ট্যান্ট প্ল্যান বাস্তবায়ন করা শুরু করে দিবা। মাথায় আইডিয়া আসবে, সঙ্গে সঙ্গে অ্যাকশন। তোমার অনেকে বলবে হ্যাঁ আবেগে তো খুব ভালো কাজ করতেছে, কালকে 2 দিন পরে দেখবো। নো, ওর কথায় গুরুত্বই দিবা না। তোমার পাছে লোকে যাই বলুক, সবসময় মাথায় আইডিয়া আসবে, ইনস্ট্যান্ট বাস্তবায়ন করে ফেলবা। আজকে সন্ধ্যাবেলা আমার মাথায় একটা চমৎকার আইডিয়া আসছে, ভাবছি আমি ক্লাস শেষ করে আজকে রাত থেকে প্রজেক্টের কাজ শুরু করে দেবো। তো এই জন্য বলবো যদি লাইফে সাকসেস হতে চাও, এই ওয়ান ডে এটার ভাষায় থাকবে না। ডে ওয়ান, আজকে ডে ওয়ান, আজকে থেকে শুরু করে দাও। তো কালকে কামব্যাক দিতে পারবা না, কোনোদিনই পারবা না। কালকে বলতে লাইফে কোনো কথাই নাই। যারা সাকসেস হয় তাদের লাইফে কোনো ভবিষ্যৎ নাই, তাদের লাইফে কোনো অতীত নাই, তাদের লাইফে অনলি প্রেজেন্ট আছে। তোমার কালকে বলবা না, তুমি বলবা না যে ইনশাল্লাহ আগামী 10 দিনে আমি এটা করবো। নো, বলবা আজকে থেকে আগামী 11 দিনে আমি এটা করবো। তুমি যে প্ল্যান করো যে আগামীকাল 6 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত আমি এই কাজ করব। নো, তুমি প্ল্যান করো আজকে থেকে আগামী 11 দিনে আমি এই কাজ করব। মানে আজকে থেকে তোমার প্ল্যানটা শুরু করে দাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সাকসেস করবেন। বুঝতে পারছো? শুরু করে দাও। তদ্ভব শব্দ, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তাহলে এই শব্দগুলোর মূলটা সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু এটা বিবর্তিত হয়ে, প্রাকৃতির মাধ্যমে বিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় নিজের স্থান করে নিয়েছে। তাকে কি বলা হয়? তদ্ভব বলা হয়। তাহলে তৎসম হলো ডিরেক্ট সংস্কৃত, সংস্কৃত থেকে সরাসরি আসলে সেটা তৎসম। কিছুটা পরিবর্তিত হলে অর্ধ তৎসম, আর সেটা পরিপূর্ণ পরিবর্তিত হয়ে বাংলায় চলে আসছে, তাহলে সেটাকে বলা হবে তদ্ভব। খেয়াল করো, চর্মকার, চর্মকার ছিল তৎসমতে, এটা হয়ে গেছে চম্ম, আর হয়ে গেছে প্রাকৃততে। তদ্ভবতে কি হয়ে গেছে? চামার। তারপর ছিল হস্ত,
তাহলে তৎসম থেকে প্রাকৃত হয়ে যেটা বাংলায় আসছে সেটাকে বলা হয় তদ্ভব। দেখো হস্ত থেকে হত্ত, হত্ত থেকে হাত, তদ্ভবতে কি হয়েছে? হাত হয়েছে। চন্দ্র থেকে সান, সান থেকে হয়েছে চাঁদ। তাহলে তৎসমতে কি ছিল? তৎসমতে ছিল চন্দ্র, তৎসমতে ছিল চন্দ্র। এইটা প্রাকৃতিতে হয়েছে চান। এই যে বলে না চান মিয়া, চান মিয়া মানুষের নাম রাখে, সে চান থেকে হয়েছে চাঁদ। তদ্ভবতে ছিল কর্মকার, হয়ে গেছে কম্ময়ার, হয়ে গেছে কামার। তাহলে কর্মকার কি হয়ে গেছে? কামার হয়ে গেছে। সৌভাগ্য থেকে হয়ে গেছে সোহাগ, ভক্ত থেকে হয়ে গেছে ভাত। তৎসমতে ছিল ভক্ত, তদ্ভবতে হয়ে গেছে ভাত। মস্তক হয়ে গেছে মাথা, মৃত্তিকা হয়ে গেছে মাটি, ভ্রান্ত হয়ে গেছে ভুল, পপট হয়ে গেছে পাপড়, মৎস্য হয়েছে মাছ, চক্ষু হয়েছে আখি। তৎসমতে ছিল বক্ষ, তদ্ভবতে হয়েছে বুক। তৎসমতে ছিল দুগ্ধ, তদ্ভবতে হয়েছে দুধ। আর একটা কথা মনে রাখবা, তদ্ভবর অপর নাম হলো খাঁটি বাংলা শব্দ। তদ্ভবর অপর নাম কি ভাইয়া? এই তদ্ভবর অপর নাম কি? খাঁটি বাংলা শব্দ। তদ্ভবর অপর নাম হলো খাঁটি বাংলা শব্দ। কিন্তু এই খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দ কিন্তু এক জিনিস না, এটা একটু খেয়াল করবা। খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দ দুটো এক না। খাঁটি বাংলা শব্দ বলা হয় যেই শব্দগুলো সংস্কৃত থেকে অর্থাৎ তৎসম থেকে প্রাকৃতর মাধ্যমে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় আসছে। যেমন কর্মকার থেকে কামার, কর্মকার হয়ে গেছে কম্মকার, তারপর হয়েছে কামার। চর্মকার কি হয়েছে? এই দেখো, চর্মকার ছিল চম্ময়ার, তারপর হয়েছে চামার। তোমার হস্ত থেকে হয়েছে হত্ত, তারপর হয়েছে হাত। তৎসমতে ছিল হস্ত, তৎ প্রাকৃততে হয়েছে কি? হত্ত, তদ্ভবতে হয়েছে হাত। তাহলে যে হাতটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ বলা হয় তদ্ভবকে, কিন্তু দেশি শব্দ কিন্তু খাঁটি বাংলা শব্দ না। দেশি শব্দ হলো ওই সকল শব্দ যেগুলো আমাদের এই ভূমির যারা আদিবাসী ছিল, মানে যারা হাজার বছর আগে এখানে বসবাস করত, তোমার কোল, মুন্ডা, সাঁওতাল, এদের যে ভাষা সেটা হলো দেশি শব্দ। এই দেশে হাজার বছর আগে থেকে যারা বসবাস করত তাদের যে ভাষা সেটাকে বলা হয় দেশি। আর তৎসম থেকে প্রাকৃতর মাধ্যমে পরিবর্তিত হয়ে যেটা তদ্ভব হয়েছে সেটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ। তাহলে খাঁটি বাংলা আর দেশি, বুঝছো তো? আসো এরপরে আমরা দেখব একটু দেশি শব্দ। দেশি শব্দগুলো অলরেডি বলে ফেলছি। বাংলার আদিম অধিবাসীদের যে ভাষা এবং সংস্কৃতর কিছু উপাদান বাংলায় এখনো রয়ে গেছে সেগুলোকে বলা হয়। যেমন কুড়ি, কুড়ি তোমরা বলো না কুড়ি, 20 টাকা দাও। এই কুড়িটা হচ্ছে কি? কোল ভাষা। তারপর আমাদের দেশে মুন্ডারা আছে, মুন্ডাদের ভাষা হচ্ছে চুলা। আমরা চুলা বলি না, মানে উনুন, উনুন যেখানে আমরা রান্না করি, চুলা, ওটা কি বলা হয় তোমার? এটা হচ্ছে মুন্ডারি ভাষা। তারপরে পেট, আমরা বলি না পেট, পেট, এই পেট হচ্ছে উদর। এটা কোন ভাষা? এটা হচ্ছে তামিল ভাষা। দেশে অনেকগুলো শব্দ আছে, যেমন কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি, ঝোল, চাল, ডিঙ্গি, ডাল, জারুল, ঢোল, জলপাই, ডাহা, ঢিল, ঢেউ, লাঠি, ঘোমটা, খোপা, মই, বাতাসা, চিংড়ি, গজার, ট্যাংরা, কয়লা, ঝিঙ্গা, থানকুনি, ধুন্দল। এগুলো কি? এগুলো হলো তোমার দেশি শব্দ। তাহলে দেশি শব্দগুলো বুঝতে পারছো ভাইয়া? দেশি শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যেগুলো হচ্ছে আদিম অধিবাসীদের ভাষা। যেমন কুড়ি, টোপর, কুলা, এগুলোই কি? পেট, এগুলো সবই দেশি শব্দ। এই যে এবার আসো বিদেশি শব্দ। বিদেশি শব্দের বেশ কয়েকটা ভাগ আছে। পর্তুগিজ ভাষা আছে, মানে এক কথায় মনে রাখো বিভিন্ন দেশের ভাষা যেগুলো বাংলা ভাষায় আত্মিকিত হয়েছে, বিভিন্ন দেশের ভাষা বাংলা ভাষায় আত্মিকিত হয়েছে, সেগুলোকে কি বলা হয়? তোমার বিদেশি ভাষা বলা হয়। যেমন তোমার পর্তুগিজ ভাষা আছে, পর্তুগিজ ভাষার ভিতরে আছে, যদি একটু তোমাদেরকে দেখাই, এখানে আমি সুন্দর করে একটা গল্পের মতো লিখে দিছি, যে এক পর্তুগিজ পাদ্রি মিস্ত্রি সেজে গলায় ক্রুশ ঝুলিয়ে ইস্পাত, পেরেক, আলপিন, সাবান এবং ইস্ত্রি, তোয়ালে, হ্যাঁ, বোতাম, তারপরে পাউরুটি, বালতি, আনারস, আতা, পেঁপে, পেয়ারা, কপি,
তারপরে তোমার গির্জার গুদামের চাবি দিয়ে রাখলো, কেরানি আলমারি সরিয়ে মিস্ত্রি এনে তাকে পিস্তল ও বোমার ভয় দেখিয়ে কামরার জানালা ভেঙে গির্জার মধ্যে প্রবেশ করে। বোমার শব্দ যাতে কানে না লাগে সেজন্য ফর্মা, ফিরিঙ্গি, ফিতা পরিহিত ফালতু লোক বেহালার সুর তুলে নৃত্য করতে থাকে। এই যে শব্দগুলো, এই পর্তুগিজ পাদ্রি, মিস্ত্রি, ক্রুশ, ইস্পাত, পেরেক, আলপিন, সাবান, এগুলো সবই পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দগুলো এবং ফার্সি শব্দগুলো, এই দুটো ভাষার শব্দ তোমরা একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলবা। ফার্সি এবং তুর্কিটা মুখস্থ করবা, বাকিগুলো তোমরা পারবা। হ্যাঁ, এই যে তোমার হিন্দি শব্দ আছে, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমার ফরাসি শব্দ, ফরাসি শব্দ আছে এখানে দেখো, ওলন্দাজ, গ্যারেজ, ডিপোতে কার্তুস, কুপন। ফরাসিরা কার্তুস কাটে, কুপন নিয়ে যায় রেস্তোরাঁয়। এইভাবে মনে রাখতে পারো যে রেস্তোরাঁয়, ইংরেজ, দিনেমার, হ্যাঁ এগুলো সবই কি ফরাসি শব্দ বা ফ্রান্সের ভাষা। তুর্কি শব্দ কোনগুলো ভাইয়া? মোগল খান বাহাদুরের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এক উর্দি পরা কোতকা দারোগা কঞ্চি হাতে লাশ তালাশ করছিল, তালাশ করে সে খুঁজে পেল চাকু, কাঁচি চকমক ঝকমক করছে। তাহলে এই যে কাঁচি, তারপরে চাকু, তারপরে তোমার এই যে লাশ, তালাশ, কঞ্চি, এগুলো সব কি শব্দ বলো তো? এগুলো সবই তুর্কি শব্দ। তারপরে যে মোগল, তারপরে খান বাহাদুর, এগুলো সবই তুর্কি শব্দ। এরপরে আসো হিন্দি শব্দ। হিন্দি শব্দের ভিতর কি কি আছে ভাইয়া? চামিলি, ছিনতাই, তরকারি ওয়ালা, ডেরা, পানি, টহল। এই পানি কিন্তু হিন্দি শব্দ। অনেকেই মনে করো যে পানি পানি এটা এটা মুসলিম শব্দ, এটা হিন্দি শব্দ। অনেকে পানির জায়গায় জল বললে অনেক মন খারাপ করে, বা জলের জায়গায় পানি বললে মন খেপে যায়। না, পানি হিন্দি শব্দ। পুলিশ, জলদি, ফালতু, ঠান্ডা, মিঠাই, এগুলো সবই হিন্দি ভাষার শব্দ। এরপরে আসো ভাইয়া ফার্সি ভাষার শব্দগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ফার্সি, এটা কিন্তু ফরাসি ছিল। ফরাসি সবচেয়ে বেশি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয় এই জায়গাটা থেকে, ফার্সি থেকে সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি আর কোনোটা হয় না। কিভাবে মনে রাখবা? এখানে সাধারণত সকল রঙের নাম ফার্সি শব্দ, সাধারণত, যেমন লাল, সবুজ, সাদা, আসমানি। কিন্তু বাকি আছে চারটা, এই চারটা ছাড়া সবই কি ফার্সি শব্দ। সকল রঙই ফার্সি শব্দ, চারটা বাদ দিয়ে। একটা হচ্ছে নীল, এটা হচ্ছে তৎসম শব্দ, নীলটা তৎসম শব্দ। তারপর তোমার কালো, এটা হলো দেশি শব্দ, কালোটা দেশি শব্দ। বেগুনিটা তদ্ভব শব্দ, এবং ম্যাজেন্ডাটা ইতালি শব্দ। তাহলে ম্যাজেন্ডা ইতালি শব্দ, ম্যাজেন্ডা ইতালি শব্দ, বেগুনি তদ্ভব শব্দ, বেগুনি তদ্ভব শব্দ, কালো দেশি শব্দ, কালো দেশি শব্দ, নীল, নীল হলো তৎসম শব্দ। তাহলে এই চারটা ছাড়া বাকি যত প্রকার রং আছে, কালো, নীল, বেগুনি, ম্যাজেন্ডা, কালো, নীল, বেগুনি, ম্যাজেন্ডা, কালো, নীল, বেগুনি, ম্যাজেন্ডা ছাড়া সকল প্রকার রঙই ফার্সি ভাষার শব্দ। তারপরে যে জুমি, জম, জাম, এগুলো দিয়ে তরমুজ, জামদানি, পাঞ্জাবি, জামাই, এগুলো সবই কি হবে? ফার্সি ভাষার শব্দ। এবং ফার্সি উপসর্গযুক্ত যত শব্দ আছে, বরখাস্ত, বনাম, বেয়াদব, বদনাম, নিমরাজি, এগুলো সবই কি হবে? তোমার ফার্সি ভাষার শব্দ হবে। এখানে মনে রাখার অনেক নিয়ম আছে। ফার্সি প্রত্যয় আছে অনেকগুলো, গড় আছে, বন্দি আছে, বাজ আছে, দাঁড় আছে। তারপরে তোমার এই যে নামাজ, রোজা, গুনা, ফেরেস্তা, ভেস্ত, এগুলো সব কি হবে তোমার? জান্নাত হলো আরবি ভাষার শব্দ, জান্নাত, জাহান্নাম, এগুলো আরবি ভাষার শব্দ। কিন্তু ভেস্ত, দোজক, এগুলো সব ফার্সি ভাষার শব্দ। এটা তোমরা জানো? ভেস্ত, দোজক ফার্সি ভাষার শব্দ, ভেস্ত, দোজক ফার্সি ভাষার শব্দ, জান্নাত, জাহান্নাম আরবি ভাষার শব্দ। আচ্ছা, তারপরে আসো ভাইয়া, আমরা আদালত সংক্রান্ত যত শব্দ আছে এগুলো অধিকাংশ আরবি ভাষার শব্দ। আদালত সংক্রান্ত কেমন? এজলাস, মুহুরি, আদালত, ফরিয়াদি, আসামি, বাদী, হুকুম, উকিল, মুক্তার, রায়, মুনসেফ, এগুলো সব কি হবে? আরবি শব্দ। তাহলে ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দগুলো ছাড়া বাকি সবই আরবি শব্দ। এবং আদালত সম্পর্কিত যত শব্দ আছে, আদালত সম্পর্কিত যত শব্দ আছে সবগুলো কি হবে ভাইয়া? আরবি শব্দ হবে। আরবি এবং ফার্সি নিয়ে তোমাদের একটু ঝামেলা লাগে,
কোনগুলো আরবি শব্দ কোনগুলো ফার্সি শব্দ এটা নিয়ে অনেকের একটু ঝামেলা লাগে, এটা একটু খেয়াল করো, এটা দেখলেই তোমাদের ইনশাল্লাহ অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কোনটা আরবি কোনটা ফার্সি। দেখো আরবি হচ্ছে আল্লাহ, ফার্সি কোনটা? খোদা। আরবি হলো সালাত বা সলাত। তুমি যদি আমি আরবিতে যদি লিখে দেই এটা কেমন হবে ভাইয়া? এটা হবে এইরকম, হ্যাঁ, সলাত, বা এটাকে এইভাবেও লেখা যায় সলাত, সলাত, হ্যাঁ। কিন্তু এইটা কি? এটার ফার্সি হচ্ছে নামাজ। আরবি হলো সৌম, সাউম, সৌম। ফার্সি কি? রোজা। আরবি হলো জান্নাত, ফার্সি হলো ভেস্ত। আরবি জাহান্নাম, ফার্সি দোজক। আরবি হলো কবর, ফার্সি গোর। তাহলে তোমরা বুঝতেছো কিনা বলো? মূলত মূল আরবি শব্দ কিন্তু বাংলা তর্জমা ফার্সি শব্দ। আচ্ছা, এরপরে অন্যান্য ভাষার বেশ কিছু শব্দ আছে, এর ভিতরে চীনা শব্দের ভিতরে আছে দেখো গুরুত্বপূর্ণ, চা, চিনি, লুচি, লিচু। চা, চিনি, লুচি, লিচু। তারপরে গুজরাটি শব্দ আছে হরতাল, হরতালটা মনে রাখবা, হরতালটা মনে রাখবা। তারপরে এই যে হরতন, রুইতন, হরতন, রুইতন, তুরুপ, টেক্কা, এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। মায়ানমারের শব্দ আছে লুঙ্গি, ফুঙ্গি, মুলুঙ্গি, ফুঙ্গি, এগুলো হচ্ছে কি বার্মিজ শব্দ। জাপানি শব্দ আছে হারিকিরি, হারিকিরি সুসাইড করা, মারা যাওয়া, হারিকিরি। তারপরে আছে তোমার রিক্সা, রিক্সা। স্পেনিশ শব্দ হচ্ছে তামাক, এবং মেক্সিকান শব্দ চকলেট, এটা কিন্তু পরীক্ষায় আসে, মেক্সিকান শব্দ চকলেটটা আসে। জার্মানি শব্দ বা ইংরেজি শব্দ হচ্ছে কিন্টার গার্ডেন। আর মারাঠি শব্দ হচ্ছে কি? বর্গি, মারাঠি শব্দটা হচ্ছে বর্গি। এবং সর্বশেষ তোমরা যারা আমাদের এই গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এই কোর্সে যুক্ত হতে চাও, তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাদেরকে টেক্সট করতে পারো। তাহলে অফারে 1499 টাকার কোর্স মাত্র 799 টাকায় তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মনে হয় আজকের মতো টপিক শেষ। মিশ্র শব্দ আছে একটু। আর তোমাদের প্রত্যেককে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, এই স্লাইডটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি চলে যাবে। তো তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। আজকে থেকে যে কোর্সটি শুরু হলো, এইটা ইনশাল্লাহ সপ্তাহে 6 দিন তোমাদের ক্লাস হবে। আজকে লেকচার 1 ছিল, লেকচার 2 খুব শীঘ্রই হবে, 9 তারিখে হবে। এরপরে আবার লেকচার 3 হবে। রুটিন ওয়াইজ নিয়মিত ক্লাসগুলো হতে থাকবে, তোমরা আমাদের ক্লাসগুলোতে জয়েন থাকবা। কে কোথা থেকে দেখলা কমেন্টে নিচে লিখবা, এবং পরবর্তী ক্লাসে আজকের ক্লাসের কোনো প্রবলেম হলে কমেন্টে জানিয়ে রাখতে পারো, আমরা পরবর্তী ক্লাসে সেটা সলভ করিয়ে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিলাম, কারণ এত টপিক পড়াতে গেলে আরও অনেক সময় লাগতো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।